এভারেজ ভ্যালুটা কি বা কিভাবে বের করতে হয়, ওগুলো সূত্র কি, সাইনোসয়েডাল ওয়েভগুলোর সূত্র কি, বা আরএমএস নেওয়ার সময় কি কনসিডার করতে হবে, সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে এভারেজ নেওয়ার সময় কি কনসিডার করতে হবে, এই জিনিসগুলো লাস্ট ক্লাসে দেখেছি। আজকে আমরা জাস্ট এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেমস যতগুলো আছে ওগুলো একটু দেখবো, যেগুলো কেমনে সলভ করে। তো লাস্ট ক্লাসের মতো এই ম্যাথটা সেম ছিল, যেটা আমি জাস্ট ম্যাথটা বলে দিয়েছিলাম, বাট ম্যাথটা সলিউশনটা দেখাইনি। এই ম্যাথে যেটা বলা হয়েছে যে 35 সেকেন্ড সময়, আমরা জানি যে এসি সার্কিটের ক্ষেত্রে আমরা এক্স এক্সিসে সবসময় টাইম টি ধরবো, মানে স্মল টাইম টি বলতে ইনস্ট্যান্টেনিয়াস টাইম, আর ক্যাপিটাল টাইম টি হচ্ছে টাইম পিরিয়ড। আর ওয়াই এক্সিসে এটা ভোল্টেজ বা কারেন্ট যেটাই হোক কোনো সমস্যা নেই, পাওয়ার কার্ভ যেটাই হোক, যে কোনো কিছু হতে পারে, ভোল্টেজ কারেন্ট পাওয়ার। 35 সেকেন্ড সময় ধরে 50 অ্যাম্পিয়ার নিয়ে চলতেছে, এটা বলা হয়েছে। সো এটা হচ্ছে গিয়ে 50, আর তার পরবর্তী 35, অর্থাৎ 35 প্লাস 35 করলে হবে 70। সো 35 সেকেন্ড সময় ধরে সে 50 অ্যাম্পিয়ার নিয়ে চলতেছে, এবং পরবর্তী 35 সেকেন্ড সময় ধরে সে 20 অ্যাম্পিয়ার নিয়ে চলতেছে, এবং তারপরে সেম সাইকেল রিপিট, এই কথাটা বলা আছে। এটার জন্য যেটা বলছে, আমার ফর্ম ফ্যাক্টর এবং ক্রেস্ট ফ্যাক্টর বের করতে। আমরা জানি ফর্ম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু। লাস্ট ক্লাসে ফর্ম ফ্যাক্টর আর ক্রেস্ট ফ্যাক্টর কাকে বলে ওগুলোর ডেফিনেশন গুলো দেখেছিলাম। ফর্ম ফ্যাক্টর হচ্ছে আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু রেশিও, আর যেটা ক্রেস্ট ফ্যাক্টর আর পিক ফ্যাক্টর আমরা বলি, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু। সো এট ফার্স্ট আমাদের ফর্ম ফ্যাক্টর বের করতে হবে। তো বেসিকলি কথা যেটা, সেটা হচ্ছে আমার ফর্ম ফ্যাক্টর বের করার জন্য আমার আরএমএস ভ্যালু এভারেজ ভ্যালু উভয় হিসাব করতে হবে। মেইন কথা হচ্ছে এটা, তারপরেই একমাত্র আমি ফর্ম ফ্যাক্টরটা বের করতে পারবো। এখন এট ফার্স্ট কোন একটা ওয়েভ দেখলে আমাদের প্রথম যে কাজ, সেটা হচ্ছে আমরা আরএমএস ভ্যালু বের করি বা এভারেজ ভ্যালু বের করি, যেটাই বের করি না কেন আমার টোটাল টাইম পিরিয়ড টি আগে বের করা লাগবে, তারপরে হচ্ছে সব কাজ। তো এখন এই ওয়েভের জন্য আপনারা বলেন আমাকে, এটা টোটাল টাইম পিরিয়ড টি কত হবে? 70 ম্যাম 70। 70 সেকেন্ড হবে। বোঝাই যাচ্ছে, কারণ 70 সেকেন্ডের পর এর সেম সাইকেলটা আবার রিপিট হচ্ছে। সো দ্যাটস ওয়াই এটা একটা সাইকেল কমপ্লিট করেছে হচ্ছে 70 সেকেন্ডে। সো দ্যাটস ওয়াই এর টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 70 সেকেন্ড। এবং 0 থেকে 35 সেকেন্ড সময় পর্যন্ত সে 40 অ্যাম্পিয়ার নিয়ে চলতেছে, আর 35 থেকে 70 পর্যন্ত সময়ে সে 20 অ্যাম্পিয়ার নিয়ে চলতেছে। এইভাবে আমাদের হিসাব করতে হবে টাইম পিরিয়ডটাকে ভাগ করে। তো আরএমএস ভ্যালুটা যদি আমি ফার্স্টে বের করি, তাহলে আরএমএস মিনস ছিল কি রুট মিন স্কোয়ার, অর্থাৎ আমার যে জিনিসটা থাকবে আই ওটার স্কোয়ার করে, এরপরে এটার মিন করার অর্থ হচ্ছে 0 থেকে টি ইন্টু ডিটি ডিভাইডেড বাই টি। এটা দিয়ে আমরা বুঝাই এভারেজ বা মিন বের করা এর। আর এরপর যেটা রুট, এইভাবে আসছে বেসিক্যালি রুট, তারপর মিন, আর এটা হচ্ছে স্কোয়ার। সো রুট মিন স্কোয়ার, সেখান থেকে আসছে হচ্ছে আরএমএস। তো এখন যদি আমি এটার আরএমএস ভ্যালুটা বের করি, তাহলে আমরা এখন কি জানি, আমার টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু হচ্ছে 70, এটা এখানে বসালাম। আর এটা যেহেতু 0 থেকে 35 সেকেন্ড পর্যন্ত 50 অ্যাম্পিয়ার নিয়ে যাচ্ছে, আবার 35 থেকে 70 পর্যন্ত সে যাচ্ছে হচ্ছে 20 অ্যাম্পিয়ার নিয়ে। সো দ্যাটস ওয়াই, যেহেতু তাদের এরিয়াটা ডিফারেন্ট, সো দ্যাটস ওয়াই আমি তাদের আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে আলটিমেটলি টোটাল ইন্টিগ্রেশন যদি আপনি খেয়াল করেন, তাহলে এটা 0 থেকে 70 পর্যন্তই হয়। টোটাল ইন্টিগ্রেশন যদি খেয়াল করি, আলটিমেটলি 0 থেকে 70 পর্যন্তই কভার করতেছে। সো আমাদের টোটাল ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে। আর এখানে খেয়াল রাখতে হবে, যখন আরএমএস ভ্যালু বের করছি, তখন কিন্তু এখানে আমি আই স্কোয়ার করছি, নট আই। এভারেজের ক্ষেত্রে যেমন আই, বাট আরএমএস এর ক্ষেত্রে কিন্তু আই স্কোয়ার। এই জিনিসগুলো পরীক্ষার ক্ষেত্রে ছোটখাটো ভুল হয়, যেটার জন্য ভ্যালু আসে না ঠিক মতো। তো এখান থেকে কি দেখা যাচ্ছে, এটা যদি আই স্কোয়ার হয় দেন 50 স্কোয়ার, আর এটা 20 স্কোয়ার। আর এখানে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আমি 0 থেকে 35 পর্যন্ত নিয়েছি, আর এটা কিন্তু 35 থেকে 70 নিয়েছি, নট 0 থেকে 70। কারণ 0 থেকে 70 কিন্তু আমার 20 না, আমার 0 থেকে 35 হচ্ছে 50, আর 35 থেকে 70 হচ্ছে 20। তো এই লিমিট গুলা বসানোর সময়, এরিয়ার এই লিমিট গুলা বসানোর সময় কিন্তু খুব কেয়ারফুলি বসাতে হবে, নাহলে এক্সামে ভুল হবে। এক্সামে তো আর এক্সাক্ট এই ওয়েভটাই থাকবে না, অবশ্যই একটু চেঞ্জ হয়ে কোন একটা কিছু আসবে, এক্সাক্ট কোশ্চেন কখনোই থাকে না। তো এগুলো একটু খেয়াল করে বুঝে বুঝে যদি ক্লাসে করানো করি, বা আপনারা প্র্যাকটিসের সময় বুঝে বুঝে করেন, তাহলে কিন্তু পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তো 50 স্কোয়ার যদি করেন দেন 2500 ইন্টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি বসান, তাহলে অ্যাকচুয়ালি 35 চলে আসে, যেহেতু এটা 0। আর এইখানে 20 কে যদি স্কোয়ার করি দেন 400, দেন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, কারণ এইটাকে ইন্টিগ্রেশন করলে অ্যাকচুয়ালি 1 ইন্টু ডিএক্স এর সূত্রে যায়, এটাকে ইন্টিগ্রেশন করলে 1 ইন্টু ডিএক্স এর সূত্রে যায়। আলটিমেটলি এখান থেকে আসবে হচ্ছে টি টু,
আর এখান থেকে আসবে হচ্ছে সিম্পলিটি ওয়ান। তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, যেহেতু সাইন কজ কোনো টার্ম নেই, সো কোনো প্রবলেম হচ্ছে না। তো আপার লিমিট হচ্ছে 70, লোয়ার লিমিট হচ্ছে 35। তো আলটিমেটলি এদেরকে যদি গুণ করি, রুট করি, তাহলে আসে হচ্ছে 38.08 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে গিয়ে এর আরএমএস ভ্যালু। এখন এভারেজ ভ্যালুর সূত্র কি? আপনাদের যদি একটা কথা মনে থেকে থাকে, এই চ্যাপ্টারের শুরুতে যে টপিকটা আমাদের ছিল এভারেজ ভ্যালু, ওখানে একটা কথা বলা ছিল, ইফ দি ওয়েভ ইজ সাইনোসয়েডাল দেন উই হ্যাভ টু টেক দি এভারেজ ভ্যালু ফর দি হাফ ওয়েভ। বাট যদি আমরা খেয়াল করি, এই ওয়েভটা কিন্তু অ্যাকচুয়ালি, এটা কি কোনো সাইনোসয়েডাল ওয়েভ? দেখেন তো খেয়াল করে, এটা কি কোনো সাইনোসয়েডাল ওয়েভ? নো ম্যাম। এটা কোনো সাইনোসয়েডাল ওয়েভ না। এটা একটা নির্দিষ্ট টাইম পর পর সেম জিনিসকে রিপিট করতেছে, সো দ্যাটস ওয়াই পিরিয়ডিক বলতে পারি, বাট এর কোনো সাইনোসয়েডাল ওয়েভ না। সো দ্যাটস ওয়াই যখন আমি এর এভারেজ ভ্যালু নিব, তখন কিন্তু আমাকে কি করতে হবে, ফুল টাইম পিরিয়ডের জন্য কনসিডার করতে হবে। এভারেজ ভ্যালু ডেফিনিশনে আমার লাস্টের লেকচারটাতে একটা জিনিস, আজকে আপনারা এই ফ্রাইডে স্যাটারডে ওই টপিক গুলো একটু দেখতে পারবেন, যেহেতু সময় পাবেন। আর আপনাদের তো মেবি বুয়েটের পরীক্ষা দেখলাম স্থগিত, কালকে আমি যতটুকু দেখলাম আপাতত, এখন পর্যন্ত নতুন কোনো ডেট ওরা দিবে না। তো এখন আপনারা এইসব পড়াশোনা একটু করতে পারবেন কিছুদিনের জন্য, যেহেতু সামনে আপনাদের ফাইনাল পরীক্ষা, বেশি দিন সময় নেই। তো যেটা হচ্ছে সেটা, এভারেজ ভ্যালুতে কতগুলা কথা বলা হচ্ছে। ফার্স্ট অফ অল, যদি সিমেট্রিক্যাল ওয়েভ হয়, সিমেট্রিক্যাল কথাটার অর্থ হচ্ছে এই জিরো, এটাকে যদি আমরা জিরো এক্সিস ধরি, এই জিরো এক্সিস এর উপরে যতটুকু নিচে ঠিক ততটুকু, এটাকে বলা হয় সিমেট্রিক্যাল ওয়েভ। যদি সিমেট্রিক্যাল ওয়েভ হয়, অর্থাৎ যার এভারেজ জিরো, তাদের ক্ষেত্রে আমরা হাফ ওয়েভ নিব। কিন্তু যদি আনসিমেট্রিক্যাল হয়, অর্থাৎ উপরে যতটুকু এরিয়া নিচে ততটুকু এরিয়া যদি না থাকে, এদেরকে নন সিমেট্রিক্যাল বা আনসিমেট্রিক্যাল ওয়েভ বলি। এই ধরনের ওয়েভস যদি থাকে, তাদের ক্ষেত্রে ফুল ওয়েভ নিব। তো এই ক্ষেত্রে কিন্তু দুইটা লই ফুলফিল করে। ফার্স্ট অফ অল, এই কমপ্লিট সাইনোসয়েডাল ওয়েভ না প্রথম। আর সেকেন্ড অফ অল, এসিমেট্রিক্যাল না, এ অবশ্যই একটা নন সিমেট্রিক্যাল ওয়েভ, অর্থাৎ এর উপরে যতটুকু এরিয়া নিচে ততটুকু এরিয়া কভার করে নেই, এর পুরো এরিয়াটাই উপরে। তো যেহেতু এরা সিমেট্রিক্যাল না, সো দ্যাটস ওয়াই কিন্তু এদের ক্ষেত্রে ফুল ওয়েভটা নিতে হবে। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে পরীক্ষার সময়, ঠিক আছে? তো এবার যদি এর এভারেজ ভ্যালু বের করার জন্য আমি আসি, তাহলে অবশ্যই আমার এভারেজ মানে হচ্ছে মিন নেওয়া কোনো একটা কিছুর। তো আমি কিভাবে করতেছি, এভারেজ মানে হচ্ছে টোটাল এরিয়া ডিভাইডেড বাই, মানে অ্যালজেব্রিক সাম অফ এরিয়া ডিভাইডেড বাই টোটাল লেন্থ। তো অ্যালজেব্রিক সাম আমরা কিভাবে বের করবো, জিরো থেকে টোটাল টাইম টু টি পর্যন্ত আই ইন্টু ডিটি, অর্থাৎ ছোট ছোট ডিটি সময়ে আমার আই এর প্রত্যেকটা ভ্যালুর ইন্টিগ্রেশন করবো ডিভাইডেড বাই টোটাল লেন্থ। টোটাল লেন্থ অবশ্যই আমার টাইম পিরিয়ড টি। যদি এটা কোনো সিমেট্রিক্যাল ওয়েভ হতো, তাহলে আমি জাস্ট কিছুই করতাম না, এখানে টি/2 নিতাম, আর এখানেও টি/2 নিতাম। যেহেতু এটা নন সিমেট্রিক্যাল ওয়েভ, সো দ্যাটস ওয়াই আমি টোটাল টাইম পিরিয়ড টি নিয়ে এটাকে ক্যালকুলেশন করছি। আর এভারেজের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আই, এটা কিন্তু আই স্কোয়ার না। আই স্কোয়ার হচ্ছে রুট মিন স্কোয়ার, ওইখান থেকে আসছে আই স্কোয়ার, বাট এটা কিন্তু আই স্কোয়ার না, এটা কিন্তু শুধু আই। আরএমএস ভ্যালু যেহেতু পাওয়ারের জন্য কনসিডার করা হয়, সো দ্যাটস ওয়াই ওখানে আই স্কোয়ার থাকে। এভারেজ ভ্যালুর সাথে কিন্তু পাওয়ারের রিলেশন নেই। আচ্ছা, এখন তাহলে এখানেও আগের মতো সেম প্রসিডিওর, 1/70, মানে টোটাল টাইম পিরিয়ড টি। আর এখানেও 0 থেকে 35 হচ্ছে 50, আর 35 থেকে 70 হচ্ছে 20। এখানে জাস্ট একটাই ডিফারেন্স, আমি 50 স্কোয়ার করতেছি না বা 20 স্কোয়ার করতেছি না, বিকজ অফ এখানে আই স্কোয়ার নেই, আর এখানে কিন্তু কোনো রুটও নেই। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে পরীক্ষায়, এই খুঁটিনাটি বিষয়গুলো স্টুডেন্টরা অনেক ভুল করে। আচ্ছা, এখন সিম্পলি এটাকে যদি করেন, তাহলে আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট বসালে আলটিমেটলি এর এভারেজ ভ্যালু যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 35 অ্যাম্পিয়ার। তো আমি আরএমএস ভ্যালু যদি পেয়ে যাই, আমি এভারেজ ভ্যালুও যদি পেয়ে যাই, তাহলে আমার জন্য ফর্ম ফ্যাক্টর আর টেস্ট ফ্যাক্টর বের করা কোনো ব্যাপার না। তাহলে ফর্ম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু, ফর্ম ফ্যাক্টরকে এফ ডট এফ লিখা হয় অর্থাৎ ফর্ম ফ্যাক্টর, আর টেস্ট ফ্যাক্টরকে লেখা হয় সি ডট এফ অর্থাৎ টেস্ট ফ্যাক্টর। তো এফ ডট এফ এখানে কি হবে, আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু। আরএমএস ভ্যালু আমাদের বের হচ্ছে 38.08 ডিভাইডেড বাই 35। একটা জিনিস মনে রাখবেন, এই ফর্ম ফ্যাক্টর আর টেস্ট ফ্যাক্টরের কিন্তু কোনো ইউনিটস নাই। ফ্যাক্টরের কখনো কোনো ইউনিটস হয় না, এরা জাস্ট একটা সংখ্যা, ঠিক আছে? এদের কিন্তু কোনো ইউনিট নাই। তো আবার পরীক্ষার সময় এটাকে অ্যাম্পিয়ার লিখে দিয়েন না, মানে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার হয়ে অ্যাম্পিয়ার লিখে দিয়েন না, এই জিনিসটা আবার ভুল হয়ে যাবে, কারণ এরা ফ্যাক্টর যেহেতু, এদের কিন্তু কোনো ইউনিটস হবে না, এরা জাস্ট একটা সংখ্যা হবে। তো 38.08 ডিভাইডেড বাই 35। আর ক্রেস্ট ফ্যাক্টর আমরা কি জানি, ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু। তো উপরের ওয়েভটাতে যদি আমরা একটু যাই, তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, এর ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 50। সো আমার ম্যাক্সিমাম ভ্যালু হবে 50, আর আমার আরএমএস ভ্যালু আমি অলরেডি বের করছি। সো ক্রেস্ট ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু, অর্থাৎ 50 ডিভাইডেড বাই 38.08, যেটা আসবে 1.3। তো এই দুইটা গেল হচ্ছে গিয়ে ওয়েভ, যেটা আমি আপনাদেরকে সাপোজ ধরেন বলে দিব যে এত
সেকেন্ড ধরে সে এতটুকু যাচ্ছে, তারপরের পরবর্তী এত সেকেন্ডে সে এতটুকু যাচ্ছে, এইভাবে বলে দিলে আপনারা ওয়েভটাকে ড্র করে তারপর এগুলো বের করলেন। এখন যদি এরকম ওয়েভ আসে সটুথ ম্যাম টাইপ, হ্যাঁ বলেন। আমরা তো জানি আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু ইকুয়াল টু 1.1 হয়, ম্যাডাম এখানে হলো না কেন? 1.1 কার জন্য হয়? 1.1 Sinusoidal wave. এটা কি সাইনোসয়েডাল ওয়েভ? No, ma'am. না ম্যাম। সাইনোসয়েডাল ওয়েভের আরএমএস ভ্যালু 0.707 ইনটু আইএম। সাইনোসয়েডাল ওয়েভের এভারেজ ভ্যালু অলওয়েজ 0.637 ইনটু আইএম। সো দ্যাটস ওয়াই এখান থেকে আসে ফর্ম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 1.11। এটা শুধুমাত্র সাইনোসয়েডাল ভোল্টেজ বা কারেন্টের জন্য ফিক্সড, বাট অন্য যে কোনো ওয়েভের জন্য এই ভ্যালু ফিক্সড না। কথা বুঝা গেল? আমরা তো সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে বের করে দেখাচ্ছি, দ্যাটস ওয়াই আপনি বুঝতে পারতেছেন যে ফর্ম ফ্যাক্টর সাইনোসয়েডাল ওয়েভের জন্য সবসময় 1.11ই হবে, কারণ আইএম এর অ্যামপ্লিটিউড যাই থাকুক না কেন আলটিমেটলি আইএম ক্রিস ক্রস চলে যাবে, এইটুকু অংশ থেকে যায় 0.707 আর 0.637। তো দ্যাটস ওয়াই সাইনোসয়েডাল ওয়েভদের ক্ষেত্রে 1.11 ফর্ম ফ্যাক্টর আর ক্রেস্ট ফ্যাক্টরের একটা ভ্যালু ছিল, এই দুইজনের ভ্যালু ফিক্সড। বাট অন্য আপনি যদি কোনো সটুথ টাইপ ওয়েভ নেন, বা আপনি যদি কোনো ট্রায়াঙ্গেল ওয়েভ নেন, বা কোনো রেক্টাঙ্গেল ওয়েভ নেন, তাহলে এটা কোনোদিনও তো আসবে না। 1.11 কিভাবে আসবে? ওটা তো শুধুমাত্র সাইনোসয়েডাল ওয়েভের জন্য। দেখেন আমি ফর্ম ফ্যাক্টরের ডেফিনেশন যেখানে লিখছি ওখানে এই ফর্ম ফ্যাক্টরের ডেফিনেশনটা দেওয়ার পর এখানে আলাদাভাবে ডট দিয়ে লেখা আছে যে সাইনোসয়েডাল ভোল্টেজ আর কারেন্টের জন্য 1.11। আমি ওখানে কোনো জেনারেল কেসের জন্য লিখিনি, আমি পাশে লিখে দিছি সাইনোসয়েডাল ওয়েভ ফর সাইনোসয়েডাল ওয়েভ। ঠিক আছে? যে কোশ্চেন বুঝা গেল? জি ম্যাম। এবার পরের ওয়েভটাতে আসেন। এই ধরনের যদি কোনো ওয়েভ থাকে যে ফাইন্ড দি ফর্ম ফ্যাক্টর এন্ড ক্রেস্ট ফ্যাক্টর অফ দি সটুথ ওয়েভ ফর্ম, তো এই ওয়েভ গুলা যদি থাকে তাহলে এদের ক্ষেত্রে আমি কিভাবে আমার ক্রেস্ট ফ্যাক্টর আর ফর্ম ফ্যাক্টর বের করব? আমার কথা হচ্ছে এই ওয়েভ গুলার জন্য বের করার জন্য এটা টাইম পিরিয়ড কত বলেন তো? এই ওয়েভের টাইম পিরিয়ড কত? ম্যাম 3 সেকেন্ড। ম্যাম 3। আর কারো কিছু বলার আছে? এই ওয়েভের টাইম পিরিয়ড কত? দুইজন বলছে 3, আর কারো কিছু বলার নাই? 3 হবে ম্যাম 3 ম্যাম। আচ্ছা, তাহলে এই ওয়েভের টাইম পিরিয়ড যেটা বের হলো সেটা হচ্ছে 3। কারণ কি? কারণ এই সেম 3 সেকেন্ড পর সেম জিনিসটাকে সে আবার রিপিট করতেছে। এখানেও যদি খেয়াল করি 3 থেকে 6, এখানেও 3 সেকেন্ড, অর্থাৎ সে প্রত্যেক 3 সেকেন্ড পর পর তার সেম সাইকেলকে রিপিট করতেছে। সো দ্যাটস ওয়াই এই ওয়েভের ক্ষেত্রে তার টাইম পিরিয়ড হচ্ছে গিয়ে কত? 3 সেকেন্ড। এখন এই ওয়েভের ক্ষেত্রে আমি যদি আমার বের করতে চাই আমার আরএমএস ভ্যালু বা এভারেজ ভ্যালু, তো আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার বি এর একটা ভ্যালু লাগবে, অর্থাৎ আমার বি এর ইকুয়েশনটা দরকার হবে। এটা তো কনস্ট্যান্ট ভ্যালু না, এখানে বোঝাই যাচ্ছে যে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু না। এটার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 150, বাট এটার তো কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, এটা 0 থেকে আমার 3 সেকেন্ড পর্যন্ত এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। সো এটার আমার কি করতে হবে? একটা ইকুয়েশন বের করতে হবে যে বি এর ইকুয়েশনটা কত। তো আপনাদের কি মনে হয় এটাকে কোন ইকুয়েশনে ফেলা যাবে? y equal to mx। y is equal to mx plus c, যেহেতু এটার কর্তন করছে 0-তে, সো দ্যাটস ওয়াই এই c টা হয়ে যাবে 0। c মানে হচ্ছে y এক্সিস কে কোন পয়েন্টে সে ক্রস করতেছে, তো এখানে c বেসিক্যালি 0, যেহেতু সে 0-তে ক্রস করতেছে তো c বেসিক্যালি 9। y is equal to mx মানে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। y is equal to যদি mx করি, আমাদের এখানে y টা হচ্ছে গিয়ে b, আর আমার x টা হচ্ছে গিয়ে t, তো আর আমার m টা হচ্ছে গিয়ে ঢাল। ঢাল মানে হচ্ছে ডেল y ডিভাইডেড বাই ডেল x। ডেল y ডিভাইডেড বাই ডেল x যদি হয়, তো আমার এই পয়েন্টটা যদি হয় x1, এটা যদি হয় x2, আর আমার এইখানে হবে হচ্ছে y1, আর এইটা হবে হচ্ছে গিয়ে y2। জিনিসটা এরকম। তো আমি x এর চেঞ্জের সাথে y এর চেঞ্জই হচ্ছে বেসিক্যালি আমাদের এই ঢালটা, অর্থাৎ ডেল y ডিভাইডেড বাই ডেল x যদি করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় একটু দেখি। v is equal to del y means হচ্ছে y2 minus y1 ডিভাইডেড বাই x2 minus x1। এগুলো আপনারা ম্যাথসে অলরেডি করতেছেন। তো এই y এক্সিস্ট হচ্ছে mx যেহেতু t, তো y2 কত? 150, y1 কত? 0, এখানে x2 কত? 3, আর x1 কত? 0। তো আলটিমেটলি 150 ডিভাইডেড বাই 3, 3 5 15, আলটিমেটলি আসে হচ্ছে v is equal to 50t। তো এটাই অ্যাকচুয়াল ইকুয়েশন, v is equal to 50t।
ঠিক আছে। সো আলটিমেটলি আমার ইকুয়েশনটা আমি পেয়ে গেলাম v ইজ ইকুয়াল টু 50t। সো এটাকেই এখন আমি আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু এখান থেকে বের করে ফর্ম ফ্যাক্টর আর ক্রেস্ট ফ্যাক্টর বের করবো। আপনাদের বোঝার জন্য পাশে আমি এই জিনিসটা অলরেডি করে দিচ্ছি, যাতে পরবর্তীতে আপনাদের লেকচারটা দেখলে কোনো অসুবিধা না হয়, যেটা আমি কোত্থেকে বের করলাম। শুধু এমটাকে আমি এখানে অত ভাঙাই দেখাই দেই নাই, কারণ এটা ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, তো y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 করলে আলটিমেটলি 150 ডিভাইডেড বাই 3 আসে। আচ্ছা, এখন আমি যদি আরএমএস ভ্যালু বের করতে চাই, আমার আরএমএস ভ্যালুর ইকুয়েশন আগের মতোই হবে সেম, শুধু এখানে দেখা যাচ্ছে এটা ভোল্টেজের ইকুয়েশন, আগেরটা কারেন্টের ইকুয়েশন ছিল। তো এখানে কিন্তু আমি ভি স্কোয়ার করতেছি, নট আই স্কোয়ার। পরীক্ষায় খেয়াল রাখতে হবে এখানে কি আমি আপনাকে ভোল্টেজ দিচ্ছি, না এখানে আমি আপনাকে কারেন্ট দিচ্ছি, না কি দিচ্ছি, এটা খেয়াল রাখতে হবে। যেটা দিব সেটার স্কোয়ার করতে হবে। আমি আপনাকে দিলাম ভোল্টেজ ওয়েভ, আপনি স্কোয়ার করলেন কারেন্ট ওয়েভ, তার মানে আপনি কোশ্চেন ঠিক মতো করে নিন। তো যদি এটার আরএমএস ভ্যালু বের করি আগের মতোই 1 ডিভাইডেড বাই টি, এখানে টি আমার কত, টাইম পিরিয়ড আপনারাই বলছেন 3, সো টাইম পিরিয়ড 3। কত থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছি, 0 থেকে টি পর্যন্ত, আর আমার বি এর ভ্যালু কত, 50t, অর্থাৎ 50t স্কোয়ার ইন্টু ডিটি। সো 50t কে যদি আমি স্কোয়ার করি তাহলে 50 কে স্কোয়ার করলে আসবে হচ্ছে 2500, সো এটা কনস্ট্যান্ট, সো দ্যাটস ওয়াই এটাকে বাইরে বের করে দিলাম, আর টি কে করলে টি স্কোয়ার। তো এক্স স্কোয়ার কে যদি ইন্টিগ্রেশন করেন তাহলে ওটা আসে এক্স কিউব ডিভাইডেড বাই 3, মানে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এগুলো সূত্র আপনারা আমাদের থেকে ভালো জানার কথা, এবার আপনাদের ভর্তি পরীক্ষার সামনে আর ইন্টারও করে আসছেন। তো টি কিউব ডিভাইডেড বাই 3, মানে এক্স টু দি পাওয়ার n এর সূত্র, n কে যদি ইন্টিগ্রেশন করেন সো এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। সো টি টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 3, 1/3 কনস্ট্যান্ট বের করে দিলাম। এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি বসাই তাহলে 3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 27, আর টি এর ভ্যালু যদি 0 বসাই তাহলে 0। আলটিমেটলি এটার ভ্যালু আসে 86.6 ভোল্ট। এটা খেয়াল রাখতে হবে, এই আরএমএস ভ্যালু বা এভারেজ ভ্যালুর কিন্তু ইউনিট আছে। ওরা যদি ভোল্টেজ হয় তাহলে ভোল্টে, যদি কারেন্ট হয় তাহলে অ্যাম্পিয়ারে, বা যখন ফ্যাক্টর গুলো বের করবো লাইক ফর্ম ফ্যাক্টর, কেস ফ্যাক্টর, ওদের কিন্তু কোনো ইউনিট নাই অ্যাজ দে আর ফ্যাক্টরস। তো ওরা শুধুমাত্র একটা ইউনিট আকারে, মানে এদের কোনো ইউনিট থাকে না, জাস্ট একটা সংখ্যা বা কনস্ট্যান্ট আকারে এদেরকে প্রকাশ করা হয়। ঠিক আছে। সিমিলারলি এভারেজ ভ্যালু যদি আমরা বের করি, এভারেজ ভ্যালুতে ফার্স্ট অফ অল কোনো রুট থাকে না, আর সেকেন্ড অফ অল এখানে কোনো স্কোয়ার থাকে না, আর বাদ বাকি এভারেজ করলে একটা জিনিসকে যা থাকার কথা তাই থাকে। 0 থেকে টি পর্যন্ত 1/t, 1/t মানে হচ্ছে টোটাল লেন্থ, আর 0 থেকে টি ইন্টু ডিটি হচ্ছে আমি অ্যাকচুয়ালি তার অ্যালজেব্রিক সাম অফ এরিয়া বের করতেছি। এটা হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ এরিয়া, আর এই টিটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল লেন্থ, মানে ওভার দি পিরিয়ড বের করতেছি। সো দ্যাটস ওয়াই। So 1 divided by 3, 0 to 3, 50t. So 50 is a constant. So that's why এটাকে বের করে ফেলছি। t কে করলে ওই যে x to the power n plus 1. So 1 plus 1 divided by 1 plus 1. t to the power square divided by 2. So এটাকে যদি আপার লিমিট লোয়ার লিমিট বসান তাহলে 3 is a 9. So 9 divided by 2. So 75 ভোল্ট। এই পাশে ইউনিট গুলো কিন্তু মনে করে দিয়ে দিয়েন। তো এখন যদি আমরা এটা ফর্ম ফ্যাক্টর আর ক্রেস্ট ফ্যাক্টর বের করি, দেন ফর্ম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু। আরএমএস ভ্যালু বের করেছি, এভারেজ ভ্যালু বের করেছি, আলটিমেটলি আসে হচ্ছে 1.15। আর ক্রেস্ট ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু, এই ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু ইজ ইকুয়াল টু 150 ভোল্ট। তো ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 150, আর আরএমএস ভ্যালু বের করেছি 86.6, তো 1.73। এটাই ছিল ম্যাথটা, ফর্ম ফ্যাক্টর আর ক্রেস্ট ফ্যাক্টর বের করা। এইরকম অজস্র ম্যাথ এই ইয়ার পাওয়া যায়, এই টপিকটার পাওয়া যায়। আপনারা যে বইটা দিছি, কোনটা হবে, অ্যালেকজান্ডারের বইয়ে, সরি করকোরানের বইয়ে অনেক বেশি ম্যাথ পাবেন না, কিছু কিছু পাবেন, আর কিছু কিছু আমি সলভ করাই হচ্ছে ইয়া থেকে, সাদেকু থেকে। তো আপনারা এই চ্যাপ্টারটার জন্য কিছুটা সাদেকু দেখতে পারেন, আর হচ্ছে কিছুটা করকোরান দেখতে পারেন। মানে এদের চ্যাপ্টারের যে ম্যাথস গুলো আছে, বিশেষ করে সাদেকুর বইয়ের পিছনে, মানে প্রবলেমস যেখানে ইয়া দেওয়া থাকে আর কি, বইয়ের ভিতরের ম্যাথ না, বইয়ের পিছনের প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে কিছু প্রবলেম সলভিং থাকে, যে এগুলা নিজেদেরকে সলভ করতে হয়, এক্সারসাইজ টাইপের। তো ওই এক্সারসাইজ গুলা থেকে এক্সামে অনেক আসে, মানে বেশি আসে ম্যাক্সিমাম টাইম আমি যেটা দেখছি। তো ওগুলো আপনাদেরকে একটু সলভ করতে হবে। সাদেকুর বইয়ে দেখবেন যে বইয়ের পিছনে, মানে ওই চ্যাপ্টারটার পিছনে, এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার পিছনে সাদেকুর বই, সাদেকু মিন্স হচ্ছে আলেকজান্ডার, তার বইয়ের এই চ্যাপ্টারের পিছনে এরকম কতগুলা ছবি ড্র করা, এবং ওগুলার জন্য আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু, ক্রেস্ট ফ্যাক্টর, পিক ফ্যাক্টর এগুলো বের করতে বলা হয়েছে। এবং আপনারা নেটে সার্চ করলে সাদেকুর বইয়ের সলিউশনও পেয়ে যাবেন। অলরেডি অনেকেই আপনাদের মধ্যে নামাই ফেলতে পারার কথা। সাদেকুর বই, বয়েস্টেডের বই, এই দুইটা বইয়ের
পিছনের যে এক্সারসাইজ গুলা সলভ করতে দেওয়া থাকে ওগুলার সলিউশন কিন্তু পাওয়া যায়, নেটে সার্চ করে দেখবেন ওগুলার সলিউশন পিডিএফ আকারে পাওয়া যায়। করকোরানের বইয়ের সলিউশন পাওয়া যায় না, এটা হচ্ছে একটা সমস্যা। করকোরানের বইয়ের সলিউশন পাই নাই আমি এখন পর্যন্ত, কিন্তু সাদেকু আর বস্টারের বইয়ের পিছনের যে এক্সারসাইজ ওগুলার সলিউশন পাওয়া যায়, ওগুলার পিডিএফ পাওয়া যায়, পুরো বই আকারে পাওয়া যায়। তো ওগুলা কিন্তু আপনাদেরকে করতে হবে। সেম ফর দি ডিসি সার্কিট, আপনাকে ক্লাসে যে ডিসি সার্কিট করানো হয়েছে ওটা খুব রেয়ারলি আসবে, আসার সম্ভাবনা অনেক কম। ওগুলা জাস্ট আপনাকে প্র্যাকটিস করে আইডিয়া দেওয়ার জন্য। আলটিমেটলি পরীক্ষায় গিয়ে হয়তো 20% ক্লাস থেকে পাইতে পারেন, বাকি 80%ই নতুন নতুন সার্কিট থাকবে যেগুলো আপনাকে ওই দিন আর কি সলভ করতে হবে। তো আইডিয়া ক্লিয়ার থাকা অনেক দরকার। আচ্ছা, নেক্সট যে ম্যাথটা, এটা একটু ডিফারেন্ট, এটার পিকচারটাও নিজেকে ড্র করতে আচ্ছা হবে। মিস আমাদের তো সিটি আছে 1 তারিখ, তো আমাদের সিলেবাসটা কি একটু বলবেন? আপনাদের সিলেবাস হবে হচ্ছে, আমি আগের যে আরএল চ্যাপ্টারটা পড়িয়েছি মানে ইনস্ট্যান্টেনিয়াস যে চ্যাপ্টারটা, আর এই যে ইফেক্টিভ যে চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা, এই দুটো চ্যাপ্টার। মানে আজকে পর্যন্ত সিলেবাস, তাই না? হ্যাঁ, আজকে পর্যন্ত সিলেবাস, আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এই দুইটা চ্যাপ্টারই আপনাদের সিলেবাস, আগের চ্যাপ্টারটা আর এই চ্যাপ্টারটা। ওকে মিস। ঠিক আছে। আর আগের চ্যাপ্টার বলতে আপনাদের যেই ওই জেনারেল ডেফিনেশনস আর কনসেপ্টস যে কাকে বলে গুলো, মানে যে ডেফিনেশনস গুলো আমি পড়িয়েছি ওই ডেফিনেশনস গুলো মুখস্থ করার কোনো দরকার নেই। ওই ডেফিনেশনস ওই কনসেপ্ট গুলো এই জন্যই পড়ানো হয় যাতে এই ম্যাথস গুলা করতে এসে আপনাদের কোনো প্রবলেম না হয়, দ্যাটস ওয়াই। ওগুলা মুখস্থ করার কোনো দরকার নেই। আপনারা একদম ডিরেক্ট শুরু করবেন ওই যে ইম্পিডেন্সের যে ডেফিনেশন থেকে, মানে আপনাদের এসি সার্কিট যেখান থেকে শুরু, হোয়াট ইজ ইম্পিডেন্স, ওটা থেকে শুরু করে আজকে যা পড়ানো হবে তা পর্যন্ত। আর মিস ম্যাথ প্র্যাকটিস তো বই থেকে করব, কিন্তু মানে থিওরির জন্য আপনার লেকচারটাই যথেষ্ট না? থিওরির জন্য আমার লেকচার পড়লেই হবে, থিওরি এর বাইরে আপনি কোনো ওয়ে পাবেন না। থিওরি আমি যা পড়াচ্ছি তা পড়লেই হবে, ম্যাথ প্র্যাকটিস কিছু কিছু বই থেকে করতে পারে। ওকে মিস, থ্যাংক ইউ। আচ্ছা, এখন পরের যে প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে, এটা একটু ভালো করে ফার্স্টে শুনেন, তারপরে গিয়ে প্রবলেমটা একটু বড়, অনেক কিছু বের করতে বলছে, এটা করকোরানের বইয়ের প্রবলেম, অনেক কিছু বের করতে বলছে, আর এটা পিকচারটাও নিজেকে ড্র করতে হবে আর প্রবলেমটাও নিজেকে সলভ করতে হবে, জিনিসটা এমন হয়। তো ফার্স্টে প্রবলেমটা একটু শুনি কি বলা হয়েছে। আর রেজাল্টেন্ট কারেন্ট ওয়েভ, অর্থাৎ আপনাকে বলা হয়েছে একটা রেজাল্টেন্ট কারেন্ট ওয়েভ ড্র করতে, which is made up of two components, দুইটা কম্পোনেন্টস নিয়ে গঠিত একটা রেজাল্টেন্ট কারেন্ট ওয়েভ। ফার্স্ট অফ অল একটা কারেন্ট ওয়েভের কথা বলা হয়েছে যেটা দুইটা কম্পোনেন্টস নিয়ে গঠিত, একটা হচ্ছে একটা 5 অ্যাম্পিয়ার ডিসি কম্পোনেন্ট আর আরেকটা হচ্ছে R60 সাইকেল এসি কম্পোনেন্ট। অর্থাৎ রেজাল্টেন্ট ওয়েভটা দুইটা কম্পোনেন্ট নিয়ে গঠিত, যার মধ্যে একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে 60 সাইকেল এসি, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু 60 ফ্রিকোয়েন্সি একটা এসি কম্পোনেন্ট নিয়ে গঠিত, যেটা সাইনোসয়েডাল ওয়েভ। এই এসিটা হচ্ছে একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্জ আর যার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি 4 অ্যাম্পিয়ার। অর্থাৎ একটা সাইন ওয়েভের কথা বলা হয়েছে যার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হচ্ছে 4 অ্যাম্পিয়ার আর যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্জ, আর তার সাথে প্লাস একটা ডিসি ভোল্টেজের কথা বলা হয়েছে যেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার ডিসি। অর্থাৎ যে রেজাল্টেন্ট ওয়েভটা সেটা এই দুইটা ওয়েভের কম্বিনেশন, একটা 5 অ্যাম্পিয়ার ডিসি ওয়েভ আর একটা হচ্ছে 4 সাইন ওমেগা টি, অর্থাৎ একটা সাইনোসয়েডাল ওয়েভ যার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4। তো ম্যাক্সিমাম ভ্যালু আমরা কিভাবে লিখি, Vm সাইন ওমেগা টি, অর যদি কারেন্ট হয় তাহলে Im সাইন ওমেগা টি। সো ম্যাক্সিমাম ভ্যালু মানে Im, সো 4 সাইন ওয়েভ যেহেতু বলা হয়েছে, সো সাইন ওমেগা টি, যেখানে ওমেগা ইজ ইকুয়াল টু 2πf আর ফ্রিকোয়েন্সি বলা আছে 60 সাইকেল। তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন এই কোশ্চেনটা থেকে পাওয়া গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাকে এই দুইটা কথা বলার পরে কি বের করতে বলছে, ড্র আ স্কেচ অফ দি রেজাল্টেন্ট কারেন্ট ওয়েভ। আচ্ছা, আমাকে বলছে রেজাল্টেন্ট কারেন্ট ওয়েভটা ড্র করতে, অর্থাৎ বলে দেওয়া আছে যে একটা রেজাল্টেন্ট কারেন্ট ওয়েভ একটা ডিসি আর এসির সমন্বয়ে গঠিত, আর ওই ডিসি আর এসি সব ধরনের ইনফরমেশন এখানে প্রোভাইড করা আছে, বলা হয়েছে যে ওই ওয়েভটা ড্র করো, এটা প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, write the analytical expression for the resultant current wave choosing the t is equal to 0 reference at a point where the AC component is at 0 value। আচ্ছা, তার মানে এইখানে যেটা বলা হয়েছে, ফার্স্ট অফ অল ওই যে রেজাল্টেন্ট ওয়েভটা আছে ওটা ছবি আঁকার পরে ওটার এক্সপ্রেশনটা লিখতে বলা হয়েছে, মানে অ্যানালাইটিক্যাল এক্সপ্রেশনটা লিখতে বলা হয়েছে, এবং তার সাথে বলা হয়েছে যে ওটাকে এমন ভাবে চুজ করতে হবে মানে টি ইজ ইকুয়াল টু 0 রেফারেন্সে, যাতে ওই ভ্যালুটা মানে ওই সাইনোসয়েডাল ওয়েভের ভ্যালুটা যাতে 0 থেকে শুরু হয়। তো তার মানে সাইনোসয়েডাল ওয়েভ বেসিক্যালি যেখান থেকে শুরু হয় ওই রেফারেন্সেই ধরতে বলছে। আচ্ছা, তারপরেরটা কি,
হোয়াট ইজ দি এভারেজ ভ্যালু অফ দি রেজাল্টেন্ট কারেন্ট ওয়েভ, অর্থাৎ যেই রেজাল্টেন্ট কারেন্ট ওয়েভটা বের হয়েছে ওইটার জন্য আমার এভারেজ ভ্যালু বলা হয়েছে ওভার আ কমপ্লিট সাইকেল, অর্থাৎ একটা পুরা সম্পূর্ণ কমপ্লিট সাইকেল অর্থাৎ ওভার দি টাইম পিরিয়ড টি এর জন্য এভারেজ ভ্যালুটা বের করতে বলা হয়েছে। এন্ড হোয়াট ইজ দি ইফেক্টিভ ভ্যালু অফ দি রেজাল্টেন্ট কারেন্ট, অর্থাৎ আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু বের করতে বলা হয়েছে। সিম্পল কথা হচ্ছে এইটা, আমার সি তে বলছে এভারেজ ভ্যালু বের করো আর আমার ডি তে বলছে হচ্ছে এর আরএমএস ভ্যালু বের করো। তো এই জিনিসগুলাই আমাকে বের করতে হবে, 4টা কোশ্চেন। তো ফার্স্ট অফ অল আমি যেটা করলাম, আমাকে দুইটা কম্পোনেন্টস দেওয়া, একটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ওই ডিসি কম্পোনেন্ট, আর আরেকটা হচ্ছে I2 ইজ ইকুয়াল টু 4 সাইন ওমেগা টি, এটা হচ্ছে আমাদের এসি কম্পোনেন্ট। So omega is equal to 2 pi f, frequency is given which is 60 hertz. So 2 pi f যদি করি then 377 আসে আলটিমেটলি। এই দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে ইনফরমেশনটা দেওয়া আছে, I1 is equal to 5 ampere DC and I2 is equal to 4 sin 377t AC। এই দুইটা কম্পোনেন্টের জন্য প্রথমে আমার এ অ্যান্সার করতে হবে। এ কি, এ বলা হয়েছে ওটাকে স্কেচ করো। তো ওটাকে যদি আমি স্কেচ করি তাহলে আমি ফার্স্টে দুইটা জিনিস করে নিছি, একটা হচ্ছে আমার এক্স এক্সিস বরাবর সবসময় কারেন্ট টাইম থাকার কথা। আমি ফার্স্টে 5 অ্যাম্পিয়ার ডিসি ভোল্টেজ, অ্যাম্পিয়ার ডিসি তো কনস্ট্যান্ট, সো ডিসি কে আমি 5 অ্যাম্পিয়ার ফার্স্টে এঁকে নিছি। সো ডিসি থেকে একটু নিচে, যেহেতু আমার সাইনোসয়েডাল যে ওয়েভটা দেওয়া আছে ওটা সাইনোসয়েডাল এবং ওটার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হচ্ছে 4, তো ওটা থেকে একটু নিচে মানে 4 অ্যাম্পিয়ার কনসিডার করে চোখের আন্দাজে আমি একটা সাইনোসয়েডাল ওয়েভ ড্র করে নিছি। তো এই গেল আমার দুইটা গিভেন কম্পোনেন্টস, একটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার ডিসি আর একটা হচ্ছে গিয়ে 4 ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডের এসি। এখন কথা হচ্ছে ওই রেজাল্টেন্ট ওয়েভটা কি হবে। রেজাল্টেন্ট ওয়েভ কিছুই না, এই যে এসি ওয়েভটা আছে এর প্রত্যেকটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর সাথে 5 যোগ করলে যা হবে সেটাই হচ্ছে রেজাল্টেন্ট ওয়েভ। অর্থাৎ এইখানে যখন এসির ভ্যালু 0 তখন 0 + 5 দিয়ে ওয়েভটা এখানে চলে আসবে। এইখানে যখন এসির ভ্যালু যত ওটার সাথে আপনার 5 যোগ করলে যেটা আসবে সেটাই গিয়ে উপরে আসবে। অর্থাৎ এসির এই পুরা ইনস্ট্যান্টেনিয়াস প্রত্যেকটা ভ্যালুর সাথে 5 যোগ করলে ওয়েভটা কি হবে, আপ শিফটেড হয়ে যাবে। কোথায় গিয়ে শিফট হবে, 5 ভোল্ট থেকে তখন শিফট হবে, কারণ এখানে যখন 0 ছিল আলটিমেটলি এই 5 এর সাথে যোগ করলে এ হয়ে যাবে হচ্ছে গিয়ে 5। তার মানে আমার এর ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড যখন 4 ছিল তখন আসলে রেজাল্টেন্ট ওয়েভের ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হবে 4 + 5 = 9। সিম্পল কথা হচ্ছে যেটা আমার ডিসি ওয়েভটা যেখানে ছিল এই এসি ওয়েভটা গিয়ে জাস্ট ওখান থেকে শুরু হবে, আপ শিফটেড হয়ে যাবে 5 ভোল্ট। এটাই হচ্ছে কি আমাদের রেজাল্টেন্ট ওয়েভ, অর্থাৎ এসির প্রত্যেকটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর সাথে 5 ভোল্ট যোগ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর সাথে 5 ভোল্ট যোগ করে জাস্ট ওয়েভটাকে আপ শিফটেড করে দিচ্ছে। এটাই হচ্ছে কি আপনাদের জন্য রেজাল্টেন্ট ওয়েভ। আমি দুইটা গিভেন ওয়েভকে ব্ল্যাক কালার দিয়ে ড্র করে দিছি আর যে রেজাল্টেন্ট ওয়েভটা ওটাকে আমি গ্রিন কালার দিয়ে ড্র করছি, সো দ্যাট ইউ ক্যান মেক দি ডিফারেন্স। আচ্ছা এটা গেল। তো এটা আমার 1 নাম্বার কোশ্চেন ছিল যে ওয়েভটাকে ড্র করতে বলা হয়েছে, আমি ড্র করলাম। সেকেন্ড হচ্ছে ওই ওয়েভের জন্য বি অ্যানালাইটিক্যাল এক্সপ্রেশন, এটা কিছুই না জাস্ট I is equal to I1 + I2, সো 5 + 4 sin ওমেগা টি, এটাই এটার অ্যানালাইটিক্যাল ইকুয়েশন, আর কোনো কিছুই না। আর এখানে যেহেতু t is equal to 0 তে রেফারেন্স t is equal to 0 ধরতে বলছে, কোনো অ্যাঙ্গেলের কথা বলা হয় নাই, সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু কোনো প্লাস থিটা বা মাইনাস থিটা আসে নাই, কারণ বলা হয়েছে যে সিম্পলি t is equal to 0 সময়ে সাইনোসয়েডাল ওয়েভের এই 0 ভ্যালুটা থাকবে। তো তার মানে এখানে অ্যাঙ্গেলের কোনো সমস্যা নাই, কোনো লিডেও বলে নাই কোনো ল্যাগেও বলে নাই, জাস্ট বলা হয়েছে t is equal to 0 সময় থেকে এই সাইনোসয়েডাল ওয়েভের 0 ভ্যালু থাকবে। তো দ্যাটস ওয়াই কিন্তু কোনো প্লাস থিটা বা মাইনাস থিটা নাই, সিম্পলি যেখান থেকে শুরু হওয়ার কথা সেখান থেকেই শুরু হয়েছে। আচ্ছা সি নাম্বারে যেটা বলা হয়েছিল আপনাদের যদি মনে থাকে এভারেজ ভ্যালু বের করো, আর আরেকটা ছিল আরএমএস ভ্যালু বের করো। তো আমরা এভারেজ ভ্যালু কি জানি, এভারেজ ভ্যালু হচ্ছে টোটাল টাইম পিরিয়ডের উপরে আমার এরিয়া বের করতে হয় আর কি, এটাই। তো আমাদের ওয়েভটা যেটা মানে আমাদের জিনিসটা এরকম হওয়ার কথা I × dt যদি আমি এভারেজ বের করি, তাই না। তো এখন এখানে I এর ভ্যালু কত, অবশ্যই এটা 5 + 4 sin ওমেগা টি। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনি যদি এই পুরা জিনিসটাকে ইন্টিগ্রেশন করেন, এই যে সাইনোসয়েডাল ওয়েভটা এটা কি আলটিমেটলি 0 চলে আসবে না, এতে কি কারো কোনো সন্দেহ আছে? No, ma'am. কারণ এটা একটা কমপ্লিট সাইন ওয়েভ, এই ওয়েভটা 4 অ্যাম্পিয়ারের এই ওয়েভটা এটা একটা কমপ্লিট সাইন ওয়েভ, অর্থাৎ উপরে যতটুকু এরিয়া নিচে ঠিক ততটুকু এরিয়া নিয়েই এই সাইনোসয়েডাল ওয়েভটা যাচ্ছে। আলটিমেটলি এটাকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন, ইন্টিগ্রেশন করলে দেখবেন এটা টোটালি 0 চলে আসে। কেউ যদি চান
আচ্ছা ঠিক আছে, আমরা যে জায়গাটায় ছিলাম, আমার হঠাৎ করে নেট কানেকশন মেবি আনস্টেবল হয়ে গেছে, তাই অফ হয়ে অন হয়ে গেল মাত্র। আচ্ছা, তো যে অংশটুকুতে ছিলাম, এই টোটাল সাইন ওয়েভটার জন্য অ্যাকচুয়ালি তার ভ্যালু 0 আসার কথা এই ওভার দি পিরিয়ড যদি আমি ইন্টিগ্রেশন করি, কারণ আমরা কি জানি একটা ফুল ওয়েভের এভারেজ ভ্যালু এসির সবসময় 0 আসে। সো দ্যাটস আমি এটাকে আর ইন্টিগ্রেশন করিনি, জাস্ট কাকে ইন্টিগ্রেশন করতে হবে, এই ডিসি যে ভ্যালুটা থাকবে তাকে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ তার এভারেজ ভ্যালু 0 আসবে না, তার একটা এভারেজ ভ্যালু আসবে। তো আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে এই 5 অ্যাম্পিয়ারটাই থাকে তার এভারেজ ভ্যালু। কিভাবে থাকলো, আপনি যদি 5 কে নেন তাহলে 5 ইজ আ কনস্ট্যান্ট, সো এটাকে যদি বাইরে বের করে আনেন তাহলে 1 ইন্টু ডিএক্স যদি করেন, এই অংশটুকু কেউ দেখাতেও পারেন কেউ নাও দেখাতে পারেন। আলটিমেটলি এই অংশটুকু করাটা খুবই সিলি একটা ব্যাপার, কারণ এই জায়গা থেকে দেখলে বোঝাই যাবে যে এখানে যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে, মানে যেহেতু এই সাইনোসয়েডাল এ চলে যাবে, এই কনস্ট্যান্ট টার্মটাই অ্যাকচুয়ালি এর এভারেজ ভ্যালু হবে, যেটা ছিল সেটাই, মানে 5 অ্যাম্পিয়ার। তাও আমি একটু করে দেখাইছি, কারো যদি কনফিউশন থাকে। সো 1 ইন্টু ডিএক্স কে করলে আলটিমেটলি আসে হচ্ছে এক্স, তো এক্স এর জায়গায় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এখানে টি ছিল, টি টি কাটাকাটি চলে গেলে লাস্টে 5 অ্যাম্পিয়ারই থাকে। তো 5 অ্যাম্পিয়ার অ্যাকচুয়ালি এর এভারেজ ভ্যালু, রেজাল্টেন্ট ওয়েভের এভারেজ ভ্যালু। এটা কেউ পরীক্ষায় দেখালেও পারেন, কেউ যদি ডিরেক্ট এভারেজ ভ্যালু রেজাল্টেন্ট ওয়েভ ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার লিখে দেন, এতেও কোনো সমস্যা নাই, কারণ আলটিমেটলি এই উপরের ওয়েভটা দেখলে সিম্পলি বোঝাই যাচ্ছে যে এই 5 অ্যাম্পিয়ারটাই এর এভারেজ ভ্যালু হবে, কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা, এবার লাস্টের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে ইফেক্টিভ ভ্যালু বের করো। তো ইফেক্টিভ ভ্যালু মানে কি, আরএমএস ভ্যালু। ইফেক্টিভ ভ্যালু বা এটাকে বলি আমরা আরএমএস ভ্যালু। সো রুট মিন স্কোয়ার, এখানে একটা রুট থাকার কথা, এই 1/t ইন্টিগ্রেশন অফ 0 টু টি দিয়ে আমরা ইন্ডিকেট করতেছি হচ্ছে মিন ভ্যালু, আর যেই কারেন্ট ওয়েভটা ছিল ওটার স্কোয়ার করতে হবে, এটাই হচ্ছে রুট মিন স্কোয়ার। তো এখন আমি যদি এ প্লাস বি, এই জিনিসটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলানো যাবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রে যদি আমি ফেলি তাহলে জিনিসটা কি দাঁড়ায়, এ স্কোয়ার করলে 25 টোয়াইস এ বি এখানে ভাঙাই দেখানো হয়েছে, আর বি স্কোয়ার করলে 4 4 যা 16 সাইন স্কোয়ার ওমেগা টি থাকে। এখন এইখানে 5 2 যা আর এখানে 4 মিলে হচ্ছে 40। এখন এখানে একটা কাজ করে নিছি আমি, এইখানেও একটা জিনিস খেয়াল করেন, এই যে পোর্শনটুকু এটাও কিন্তু একটা কমপ্লিট সাইনোসয়েডাল ওয়েভ, এটা একটা কমপ্লিট সাইন ওয়েভ যার উপরে এবং নিচে সেম জিনিস থাকবে, শুধুমাত্র এই ওয়েভটা কি ইন্ডিকেট করছে, তার উপরে 40 আর তার নিচেও 40। তো আলটিমেটলি এটাকে যদি আমি অনেক লম্বা সময় ধরে ইন্টিগ্রেশন করি, আলটিমেটলি রেজাল্ট 0ই আসবে। তো আমি আমার কাজ কমাচ্ছি, কারণ আমার এত ক্যালকুলেশন করার সময় নেই। সো দ্যাটস ওয়াই আমি এই সাইনোসয়েডাল ওয়েভের এখানে ডিরেক্ট 0 লিখে দিচ্ছি, কারণ আমি বুঝতেই পারতেছি এটা একটা সাইন ওয়েভ যার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হচ্ছে 40, মানে ভিএম সাইন ওমেগা টি টাইপ ওয়েভ। তো আলটিমেটলি এর ইন্টিগ্রেশন করলে 0ই আসবে। তো আমি এটার ইন্টিগ্রেশন এক্সামে কি কোনো সাইড নোট দেওয়া লাগবে? কিচ্ছু দেওয়া লাগবে না, জাস্ট এখানে অ্যারো চিহ্ন দিয়ে 0 লিখে দিবেন। আপনি যদি এখানে অ্যারো চিহ্ন দিয়ে 0 না লেখেন, এই টার্মটাকে বাদ দিয়ে নিচের লাইনে চলে যান, তাও আমি বুঝতে পারবো আপনি এটা কেন 0 দেন, মানে বাদ দিয়ে দিচ্ছেন। আলটিমেটলি আপনার রেজাল্ট তো আসবেই, ঠিকঠাকই তো আসবে যদি রেজাল্ট আসে। আচ্ছা, এর পরের কাজটা দেখেন, এই পাশে যে 16 সাইন স্কোয়ার ওমেগা টি আছে, এটাকে কিন্তু আবার 0 লেখা যাবে না। একটা সাইন স্কোয়ার ওয়েভ মানে কি, সে কমপ্লিটলি একটা পজিটিভ ওয়েভ, এটাকে আবার পরীক্ষার দিন অ্যারো দিয়ে 0 করে দিন না, এটা কিন্তু সাইন স্কোয়ার। সাইন স্কোয়ার ওয়েভ আসার কথা হচ্ছে অনেকটা এইরকমটাই, সব উপরে থাকবে, নিচে কোনো ওয়েভ থাকবে না। তো দ্যাটস ওয়াই একে কিন্তু 0 লিখে দেওয়া যাবে না, এ থাকবে শুধুমাত্র এই যে সাইন ওয়েভটা, সে হচ্ছে উপরে যতটুকু নিচে ততটুকু থাকে। সো দ্যাটস ওয়াই একে আমরা 0 করে দিছি। এখানে এখন একটা কাজ করছি, 16/2 ইন্টু 2 লিখছি, কারণ হচ্ছে আমি এটাকে 2 সাইন স্কোয়ার থিটার সূত্রে ফেলাতে চাচ্ছি। আমরা সবসময় এই কাজগুলাই করি, 2 সাইন এ সাইন বি সূত্রে ফেলাই বা 2 সাইন স্কোয়ার থিটার সূত্রে ফেলাই, এই ইয়াগুলা করার সময়, অন্তরীকরণ করার সময়, ইন্টিগ্রেশন করার সময়। এটা আপনারা যখন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করেন তখনও করেন এইসব কাজ করেন। তো 2 sin square theta is equal to 1 minus cos twice theta, দেন cos twice theta যদি আসে তাহলে আমাদের এই জিনিসটাকে এখন ইন্টিগ্রেশন করতে হবে। এইটুকু পোর্শন হচ্ছে 1 ইন্টু ডিএক্স এর মতো, এইটুকু পোর্শন হচ্ছে 1 ইন্টু ডিএক্স এর মতো, আর এইটুকু যেই পোর্শন এটা হচ্ছে cos theta কে ফার্স্টে করলে আসবে হচ্ছে sin theta। যেহেতু 2 ওমেগা হচ্ছে টি এর সাপেক্ষে না, সো এটা কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন যখন করি তখন কনস্ট্যান্ট কে নিচে নিয়ে আসি, সো 2 ওমেগা, আর এটা যদি ডিফারেন্সিয়েশন হতো তাহলে এটাকে পাশে নিয়ে যেতাম। এই জায়গায় একটা কথা হচ্ছে, আপনারা যদি 25 প্লাস 8 করলে যে ভ্যালুটা আসে ওটা লিখে তারপর ইন্টিগ্রেশন করেন, তাতেও কোনো সমস্যা নেই। আমি এখানে আমার মন মর্জি মতো ইন্টিগ্রেশন করছি, আপনি আপনার মন মর্জি মতো ইন্টিগ্রেশন করতে পারবেন, রেজাল্ট হইলেই হইল।
সো এটা এক্স আসবে, মানে 1 ইন্টু ডিএক্স কে করলে এক্স আসে, এখানে টি আসবে, এখানেও 1 ইন্টু ডিএক্স কে করলে এক্স আসে, এখানে টি আসবে, যেহেতু টি এর সাপেক্ষে করতেছি। কস কে করলে সাইন ডিভাইডেড বাই 2 ওমেগা। 2 ওমেগাটাকে বের করে আনছি, সাইন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালাম, ওমেগার জায়গায় 2 পাই ডিভাইডেড বাই টি লিখার অর্থ হচ্ছে যাতে টি টি গুলা ক্রিস ক্রস করে দিতে পারি। আর এইখানে আলটিমেটলি 25t প্লাস 8t 33t আসে। তো আমি ওটাই আপনাদেরকে বললাম, কেউ যদি এই উপরের অংশে 25 আর 8 যোগ করে 33টি আগেই করে আসেন, তাও আলটিমেটলি লাস্টে এটাই আসবে। তো কোনো সমস্যা নেই, যে যেইভাবে শর্টকাটে করতে পারেন ওইভাবেই করতে পারেন। কেউ 2 লাইনে ইন্টিগ্রেশন করতে পারলে সে 2 লাইনে ইন্টিগ্রেশন করবে। আমার মতো এত ভাঙায়ও যে আপনাকে পরীক্ষার দিন করতে হবে এমন কিছু না। তো এটা আসলে হচ্ছে সাইন 40। আমরা জানি যে সাইন 0, সাইন 2 পাই এরা সবাই সেম পজিশন। সাইন 0, সাইন 2 পাই, সাইন 4 পাই এরা সবাই আলটিমেটলি 0। তাদের সবার ভ্যালু আলটিমেটলি 0, কারণ ওয়েভ যদি কনসিডার করেন দেখবেন তারা সবাই এক পজিশনে থাকে। যেমন সাইন 0 এখানে, সাইন টুয়াইস পাই এখানে, আবার যদি সাইন 4 পাই যান সেও একই ভ্যালুতে থাকে। তো দ্যাটস ওয়াই যেটা হয় যে তারা সবাই একই পজিশনে থাকে, তো তাদের সকলের ভ্যালুই হচ্ছে গিয়ে 0। তো 4 পাই ইজ ইকুয়াল টু 0 আসলে আলটিমেটলি এই টার্মটুকু পুরোটাই চলে গিয়ে 0 হয়ে যাবে। থাকবে হচ্ছে শুধুমাত্র 33t, 1 ডিভাইডেড বাই টি এই পাশে ছিল, 33 কে রুট করলে 5.75 অ্যাম্পিয়ার। এটা এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আগের বছরের কোশ্চেন খেয়াল করলে দেখবেন যে এই কোশ্চেনটা প্রায় আসে, ভ্যালুগুলা চেঞ্জ করা থাকে, বাট ডেসক্রিপশনে কিছু হেরফের থাকে, বাট এরকম টাইপ প্রবলেম আপনাদের এক্সামের জন্য ভালোই ইম্পর্টেন্ট থাকে, এরকম ধরনের প্রবলেম। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম এভারেজ ভ্যালু বের করার সময় হাফ সাইকেল নিয়ে করলাম না কেন? এভারেজ ভ্যালু বের করার সময় হাফ সাইকেল নিয়ে করিনি, কারণ আপনি যদি আপনার রেজাল্টেন্ট ওয়েভটা খেয়াল করেন তাহলে রেজাল্টেন্ট ওয়েভটা কি 0 থেকে শুরু হয়েছে? এটা কিন্তু 0, তাই না? এই যে এটা হচ্ছে Yeah, 0-র উপরে yeah. যতটুকু নিচে ততটুকু। শুধুমাত্র এই ওয়েভটার জন্য যদি আমি আপনাকে এভারেজ বের করতে বলতাম তাহলে আপনি এই হাফ সাইকেলের জন্য করতেন, কিন্তু আমি আপনাকে বলছি রেজাল্টেন্ট ওয়েভের জন্য এভারেজ বের করতে। সো রেজাল্টেন্ট ওয়েভ কিন্তু উপরেরটা, এই উপরেরটা, এটা কিন্তু 0 থেকে শুরু হয়নি, এটা 5 থেকে শুরু হয়েছে। এটার উপরেও আছে নিচেও আছে, বাট এটা পুরোটা পজিটিভ দিকে, এটার কিন্তু নেগেটিভ দিকে কিছু নাই। খেয়াল করছেন? রেজাল্টেন্ট ওয়েভ পুরোটা কিন্তু পজিটিভ দিকে, উপরের দিকে, নিচের দিকে কিন্তু কিছু নাই, দেখছেন? জি এটা ম্যাম। কিন্তু সিমেট্রিক্যাল ওয়েভ না, নন সিমেট্রিক্যাল ওয়েভ। আচ্ছা ম্যাম, রেজাল্টেন্টের এই রেজাল্টেন্ট ভ্যালুটার অ্যামপ্লিটিউড কত হতো? 9 9 হবে না 4 প্লাস 5 ইজ ইকুয়াল টু 9। এই যে ম্যাম? এখানের 4 আর এই 5 মিলে 9। পুরা প্রত্যেকটা জায়গায় তার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা জাস্ট যোগ করে আপশিফটেড হয়ে গেছে। এই জায়গায় 0 ছিল, 0-র সাথে 5 যোগ হয়ে দেখেন সে এখন 5-এ আছে। তারপরে এখানে ধরেন 4, 4-এর সাথে 5 যোগ হয়ে সে এখন আপশিফটেড ভ্যালু 9 আছে। কিন্তু ম্যাম শুধু রেজাল্টেন্টের জন্য যদি আমি নেই যে এখানে 5 মাইনাস 9 করে ওই ভ্যালুটা আসতো না? আমার রেজাল্টেন্ট ওয়েভ হচ্ছে এইটা 5 জি ম্যাম, প্লাস মানে 4 এটার sin জন্য ওমেগা। অ্যামপ্লিটিউড কত হবে? এটার জন্যই তো অ্যামপ্লিটিউড এইটা, এই যে 9 শুধু ম্যাক্সিমাম। উপরের সাইন গ্রাফটা থাকছে না তো, সেটার জন্য তো আমরা 5 মাইনাস 9 মাইনাস 5 করব। 9 মাইনাস 5 কেন করবেন এই কথাটা একটু বলেন তো আপনি। মানে একদম টোটালি এটাকে বিয়োগ কেমনে করে দিচ্ছেন? আমি তো এটার যেটা কাজ করতেছি সেটা হচ্ছে এই প্রত্যেকটা ইনস্ট্যান্টেনিয়াস সময়ে রেজাল্টেন্ট ওয়েভটা বের করতেছি, মানে প্রত্যেকটা টাইম চেঞ্জের সাথে সাথে এই ওয়েভটা কতটুকু চেঞ্জ হবে সেটা দেখাচ্ছি, তাই না? আপনি পুরো এটা থেকে একটা এসি থেকে একটা ডিসি যোগ বিয়োগ করে ফেলতে পারবেন না তো। আমি তো প্রত্যেকটা ইনস্ট্যান্টেনিয়াস সময়ে এর অ্যাঙ্গেল সবকিছু চেঞ্জ করতেছি। আমি বলছি যে হচ্ছে যদি অ্যামপ্লিটিউডটা ধরি তাহলে হচ্ছে এই যে উপরের গ্রাফের সাইন গ্রাফের উপরেরটা হচ্ছে মানে উপরে আপনি যেটা করতেছেন আপনি এই টোটাল ওয়েভটাকে 9 sin ওমেগা টি ধরতেছেন, এই ওয়েভটা তো 9 sin ওমেগা টি ওয়েভ না। না ম্যাম সেটা বলছি না, বলছি যে এই হচ্ছে মানে পাহাড়ের চূড়া যদি ধরি তাহলে উঠছে হচ্ছে এতখানি শুধু, মানে ওটা হচ্ছে 4 পরিমাণ উঠছে সেটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যামপ্লিটিউডটা 4 হওয়ার কথা না? অ্যামপ্লিটিউড কিভাবে 4 হবে? এই ওয়েভটা, এই ওয়েভের প্রত্যেকটা ভ্যালুর সাথে আপনি 5 যোগ করেন তো, এই ওয়েভের প্রত্যেকটা ভ্যালুর সাথে আপনি যদি 5 যোগ করেন, এই ওয়েভের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত ছিল বলেন তো? এই ম্যাম আপনি হচ্ছে মূল মানে অরিজিনটা একটু ফিগারে দেখিয়ে দেন তাহলেও বুঝবে। অরিজিনটা ও হচ্ছে এলোমেলো করে ফেলছে। এটা অরিজিন না, এটা তো হ্যাঁ 0। এটা তো অরিজিন, এই জন্য 9 হবে। ও মেবি উপরে 5 কে অরিজিন ধরছে, ওই জন্য বলতেছে যে 4 হবে।
আপনি কোথায় অরিজিন ধরতেছেন, মানে যে কোশ্চেনটা করলেন এটা কিন্তু জিরোতে শুরু, হ্যাঁ, এই সাইন ওয়েভটা, এটার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে 4, আর এই ডিসি যে ওয়েভটা সেটা হচ্ছে 5-এ আছে। তো আমি আপনাকে যেটা বলতেছি, এই যে ওয়েভটা আছে এটার প্রত্যেকটা ইনস্ট্যান্টানিয়াস ভ্যালুর সাথে আমরা এই 5টা যোগ করে দিচ্ছি। তাহলে 0-র সাথে 5 যোগ করলে এই ওয়েভটা কোথায় যাওয়ার কথা, এই 5-এ আসার কথা, এই পয়েন্টটা, ওয়েভটা না পয়েন্টটা। তারপরে ধরেন আমি যদি 1-এর সাথে 5 যোগ করি তাহলে ধরেন 6-এ গেল, তারপরে 2-এর সাথে যদি 5 যোগ করি তাহলে 7-এ গেল। এখানে এসে সে দেখবে এর জি জি ম্যাক্সিমাম ম্যাম, বুঝতে অ্যামপ্লিটিউড হচ্ছে পারছি। 4। তো 4-এর সাথে যদি আপনি 5 যোগ করেন সে আলটিমেটলি কোথায় যাবে, সে আলটিমেটলি যাবে হচ্ছে 9-এ। জাস্ট এই পুরো ওয়েভটাকে আমি এই প্রত্যেকটা ইনস্ট্যান্টানিয়াস ভ্যালুর সাথে 5 যোগ করে দিচ্ছি। জি ম্যাম, বুঝতে পারছি। কথা বোঝা গেল এবার? আচ্ছা জি ম্যাম। আচ্ছা, সো এইটা গেল হচ্ছে আমাদের ম্যাথ, একটু বড় কিন্তু এই ম্যাথ গুলা ইম্পর্টেন্ট। এটা করকোরানের বইয়ের ম্যাথ, করকোরানের বই করে দেওয়া নেই, এটা করে দিলাম। আচ্ছা, এরপরে যেটা, এই লেকচারটা এই পর্যন্ত ছিল লেকচার 2, এবার আমরা যাব লেকচার 3-তে। আচ্ছা, লেকচার 3-তে যদি আসি তাহলে এই ওয়েভ গুলো এখন আপনাদের বুঝতে খুব একটা কষ্ট হবে না। জাস্ট আমি ওয়েভ গুলা চেঞ্জ করে করে, শেপ গুলা চেঞ্জ করে করে আপনাদেরকে জাস্ট একটু ইউজ টু করা, যে কি টাইপের শেপ আসতে পারে পরীক্ষায়। এরকম সেই হুবহু পরীক্ষায় পাওয়া যায় না, বাট কাছাকাছি পাওয়া যায়। যদি আপনারা সলভ করে যান 2-1টা তাহলে বুঝতে পারবেন। এই ওয়েভটার জন্য যেটা বলা হয়েছে, ডিটারমাইন দি আরএমএস ভ্যালু অফ দি কারেন্ট ওয়েভ। এটা একটা কারেন্ট ওয়েভ যার আরএমএস ভ্যালু বের করতে বলা হয়েছে। ইফ দি কারেন্ট ইজ পাসড থ্রু আর 2 ওহম রেজিস্টার, বলা হয়েছে এই আরএমএস ভ্যালুটা বের করো কারেন্টের, এবং এই কারেন্টটা যদি কোনো 2 ওহম রেজিস্টারের মধ্যে পাঠানো হয় তাহলে তার এভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই দি রেজিস্টার, অর্থাৎ রেজিস্টারের অ্যাক্রসে কি পরিমাণ এভারেজ পাওয়ার অ্যাবজর্বড হয় ওটা বের করো। তো এটাই হচ্ছে আমাদের এখন কাজ। তো এখন প্রথমে আমার আরএমএস ভ্যালুটা বের করতে হবে, এরপর আমি এই অ্যাবজর্বড পাওয়ারটা বের করব, কারণ পাওয়ারের ক্ষেত্রে আমার এই আরএমএস ভ্যালুটাই দরকার হবে। ওই আরএমএস ভ্যালুটা দিয়ে আমি রেজিস্টার কি পরিমাণে পাওয়ার অ্যাবজর্ব করতেছে সেই পাওয়ারটা বের করব। তো এই ওয়েভের জন্য আমাকে একজন একটু বলেন, বা আপনারা যে কেউ বলতে পারেন, এই ওয়েভের ক্ষেত্রে তার টাইম পিরিয়ডটা কত, কি? 4 সেকেন্ড। জি ম্যাম, 4 সেকেন্ড। আচ্ছা, তাহলে এখন যারা বুঝছেন ভালো, যারা বুঝেন নাই তারা করতে করতে বুঝে যাবেন এটা 4 সেকেন্ড কেন হলো। কারণ এই জায়গায় দেখেন, এই ওয়েভটা যেখান থেকে শুরু হয়েছে এই 4 সেকেন্ড পরে এই ওয়েভটা আবার সেম, মানে এই ওয়েভটা আবার তার সেম জিনিসটাকে রিপিট করতেছে। আমরা জানি যে যখন ওই ওয়েভটা আবার রিপিটেড সাইকেলে ঘুরতে থাকে তার আগ পর্যন্ত যে সময়, ওটাকে আমরা টাইম পিরিয়ড কি বলি। তার মানে এই সেম জিনিসটা আপনি কোথায় দেখতে পাচ্ছেন, এই জায়গায়। সো দ্যাটস ওয়াই টাইম পিরিয়ড হবে হচ্ছে 4 সেকেন্ড পর্যন্ত, কারণ 4 সেকেন্ড সময় পর থেকে এই ওয়েভটা তার সেম সাইকেলকে আবার রিপিট করছে। এর পরের জায়গাটাও দেখেন, এই 4 থেকে যদি আপনি 8 পর্যন্ত কনসিডার করতেন তাও কিন্তু এটা 4 সেকেন্ড আসতো, কারণ এরপরে বেসিক্যালি এই সাইকেলটা আবার রিপিট করবে। ঠিক আছে? তো আলটিমেটলি এদের টাইম পিরিয়ড কিন্তু হচ্ছে আপনি যেখান থেকেই ধরেন 4 সেকেন্ডই হবে, কারণ 4 সেকেন্ড পর পর সে তার সাইকেলটাকে আবার রিপিট করতেছে। তো দ্যাটস ওয়াই এটা 4 সেকেন্ড। আচ্ছা, তো ওটাই লেখা আছে যে টাইম পিরিয়ড অফ দি ওয়েভ হচ্ছে গিয়ে 4 সেকেন্ড। এখন আমাকে বলেন, আপনি এটার আরএমএস ভ্যালু বের করতে হলে সূত্র হচ্ছে এইটা, তাই না? এই যে √1/t ইন্টিগ্রেশন অফ 0 to t, তারপরে i² dt, এরকম হওয়ার কথা। এখন এই আই এর ইকুয়েশন কেমনে বের করবো? আমি শুধু টাইম পিরিয়ডটি জানি এখন পর্যন্ত, আর কিছু জানি না। এখন আমাকে আপনারা বলেন এই আই এর ইকুয়েশন আপনারা কিভাবে বের করবেন, কিভাবে বের করতে চান, প্ল্যান কি? প্রথমে খেয়াল করতে হবে টাইম পিরিয়ড কত। ঠিক আছে, টাইম পিরিয়ড 4 বের করে দিচ্ছেন। এখন খেয়াল করতে হবে যে এটার কোন জায়গা কি অবস্থায় আছে। 0 থেকে 2 পর্যন্ত সে এক অবস্থায় আছে, আর 2 থেকে 4 পর্যন্ত সে আরেক অবস্থায় আছে। সো বোঝাই যাচ্ছে 0 থেকে 2 পর্যন্ত আমার একটা অংশে ভাগ করতে হবে, আর 2 থেকে 4 পর্যন্ত আমার আরেকটা অংশে ভাগ করতে হবে। এখন আপনারা এইটুকু বলে দিচ্ছি, এখন আপনারা বলেন এটা কি করতে পারবেন। 0 থেকে 2 পর্যন্ত কি সূত্র? ম্যাম, I সমান সমান 5t। 5t। i সমান সমান 5t, এটা কোনটার জন্য বললেন আমাকে? এটা হচ্ছে প্রথমটার জন্য। প্রথমটার জন্য, অর্থাৎ 0 থেকে এরকম যদি লিখি তাহলে 2 সময় পর্যন্ত, তাই তো? এরকম ভাবে লিখা যায়। আচ্ছা, আর পরেরটার জন্য কি লিখবো? 2 থেকে 4 এর জন্য কি লিখবো? এই যে 2 থেকে 4 এর জন্য কি লিখবো? এটা I সমান -10 -10। এবার বাকিরা বলেন।
বাকিদের কি মতামত? ম্যাম বাকিদের নিচেরটা -10 ডিটি করে হবে না? মানে ঠিক আছে নি মানে এটাই হবে। কারো কোনো নতুন কিছু এখানে বলার নাই, মানে এটা পুরাটা ঠিক আছে। আচ্ছা, এবার যে বলছে মানে যে ইকুয়েশন গুলা বের করে দিছে সে একদম এক্স্যাক্টলি ঠিকটাই বলছে, কিন্তু কেন ঠিক এটা আমি এখন আপনাদেরকে বুঝাই যাদের একটু ধরতে কষ্ট হচ্ছে। তো এই যদি আমি 0 থেকে 2 পর্যন্ত সময় কনসিডার করি, অর্থাৎ 0t2 এরকম যদি লিখি আর 0 থেকে t সময় পর্যন্ত যদি কনসিডার করি, তাহলে এটা সিম্পলি একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, অর্থাৎ y = mx। কারণ অ্যাকচুয়ালি আমরা এদেরকে বলি y = mx + c, বাট এই যেহেতু মূল বিন্দুগামী অর্থাৎ 0 তে কর্তন করতেছে, সো দ্যাটস ওয়াই c হচ্ছে গিয়ে 0, তাই এটাকে y = mx বলি। এখানে y হচ্ছে গিয়ে আমার i, আর x হচ্ছে গিয়ে আমার t, আর m হচ্ছে গিয়ে del y / del x, অর্থাৎ ঢাল। এখন এটা যদি আমি বের করি, আমার এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2, তাহলে আমার আলটিমেটলি কি আসে 10 - 0, মানে y2 - y1 / x2 - x1, x2 হচ্ছে 2 - 0, আলটিমেটলি আসে হচ্ছে 5t। ও যেটা বলছে সেটা ঠিক আছে, অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত সময় হচ্ছে 5t। এটা বুঝতে কারো কোনো কনফিউশন আছে? এটা বুঝতে কারো কোনো কনফিউশন আছে? এই পয়েন্টটা x1 কতটুকু পর্যন্ত, x2 যাচ্ছে 2 পর্যন্ত, আর y কোথা থেকে কোথায় যাচ্ছে 0 থেকে y2 পর্যন্ত, y2 এর ভ্যালু হচ্ছে 10। তো y2 - y1 / x2 - x1, নট ম্যান্ডেটরি আমি যেইভাবে ঢাল বের করছি আপনারা ওইভাবেই বাসায় বসে ঢাল বের করেন, আপনাদের অন্য কোনো সিস্টেম থাকতে পারে, আমি এই সিস্টেমই করি, আমি আমার সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি। যে যেইভাবে ঢাল বের করতে পারে আমি এইভাবেই বের করি। কারো কোনো কনফিউশন এটাতে? কেমনে আসলো i = 5t? আচ্ছা, সো এটা গেল 5t। আর এর পরেরটার জন্য এই যে 2 থেকে 4 পর্যন্ত এইটুকু সময়ের জন্য দেখেন কি হচ্ছে, এ কিন্তু এইটুকু সময়ের জন্য কমপ্লিটলি একটা ডিসি -10 ভোল্ট নিয়ে চলতেছে, কমপ্লিটলি কনস্ট্যান্ট ভ্যালু, তার কোনো চেঞ্জ নেই, এটা টোটালি কনস্ট্যান্ট ভ্যালু। সো দ্যাটস ওয়াই 2 থেকে 4 পর্যন্ত হচ্ছে -10, ওটাই এখানে লেখা হয়েছে। দেখেন 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে 5t, আমি পাশে কেমনে 5t আসলো ওটা দেখাও দিচ্ছি, যাতে পরবর্তীতে আপনাদের করতে গেলে এই যে y2 - y1 দিয়ে দেখাই দিচ্ছি, যাতে আপনাদের সমস্যা না হয়। আর 2 থেকে 4 পর্যন্ত ওই ভ্যালুটা একেবারেই কনস্ট্যান্ট ভ্যালু, তো এটা আসবে হচ্ছে গিয়ে -10, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এখন এদের ক্ষেত্রে আমার আরএমএস ভ্যালু বের ম্যাম আমাদের কি এক্সাম এভাবে মানে দেখিয়ে দিতে হবে? না না, এটা আমি আপনাদের বুঝানোর জন্য দেখাচ্ছি। এক্সামে আপনি যেমনেই করবেন আমি তো বুঝতেই পারবো, আমি তো জানবো ম্যাথসটা কেমনে করে, আপনি যাই করেন আমি বুঝতে পারবো, এক্সামে কোনো সমস্যা হবে না আমার। আচ্ছা, তো এখন এটার আরএমএস ভ্যালু যদি বের করি, তাহলে আমরা টাইম পিরিয়ড 4 এটা আগেই দেখছি। তো 0 থেকে 2 পর্যন্ত আমার আই এর ভ্যালু হচ্ছে 5t, সো এখানে যেহেতু আরএমএস অবশ্যই স্কোয়ার করতে হবে, সো আই স্কোয়ার, সো 5t স্কোয়ার। আর পরবর্তীতে হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত। আমি বারবার একই কথা বলে দিচ্ছি যে এই লিমিট গুলা বসানোর সময় বি কেয়ারফুল, আমি কত থেকে কত বসাচ্ছি, এটা 0 থেকে 2 বসাচ্ছি, এরপর 2 থেকে 4 বসাচ্ছি, বি কেয়ারফুল আমি লিমিট গুলা কিভাবে বসাচ্ছি। আপনারা যদি এটাকেও 0 থেকে 4 বসায় দেন, পুরা ম্যাথ ভুল হয়ে যাবে, কারণ আপনার 0 থেকে 4 পর্যন্ত -t না, আপনার শুধুমাত্র 2 থেকে 4 পর্যন্ত -t। আলটিমেটলি টোটাল ইন্টিগ্রেশন যেটা মিন করে সেটা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। তো এটা কিন্তু আমি 0 থেকে 2 তারপর 2 থেকে 4 নিচ্ছি, অর্থাৎ আমি দুইটা জিনিসের এরিয়াকে ভাগ করে ফেলছি, ভাগ করে তারপর ইন্টিগ্রেশন করতেছি, কারণ দুইজন দেখতে দুই রকম। তাই এখন কেউ যদি এই জিনিসটাকে 5t + -10 দিকে ইন্টিগ্রেশন করেন, তাইলে জিনিসটা আসে নাকি একটু দেখেন তো কেউ একজন। 0 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেশন করে আসার কথা না, কারণ এটা তো আসলে 0 থেকে 2 পর্যন্ত 5t পর্যন্ত গেছে। তো এটা করে দেখতে পারেন, আমার কাছে ভাঙাই করলে আরাম হয়, আমি ভাঙাই করি। আচ্ছা, আসবে না, আসে না, আসবে না, কারণ হচ্ছে সে তো 0 থেকে 2 পর্যন্ত এতটুকু গেছে 5t, 0 থেকে 4 পর্যন্ত তাকে 5t করলে কখনোই আসার কথা না। আচ্ছা, তো আলটিমেটলি এটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে 5
25 হবে, আর টি স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 করবো, সো টি কিউব ডিভাইডেড বাই 3 আসবে, আর এটা আসবে হচ্ছে 1 ইন্টু ডিএক্স এর সূত্র। 1 ইন্টু ডিএক্স করলে জাস্ট এখানে 100 থাকবে, কারণ -10 স্কোয়ার। এই জিনিসটাও একটু খেয়াল করবেন, পরীক্ষার সময় অনেকে যেটা করেন যে মাইনাসটাকে বাইরে বের করে দিয়ে শুধু 10টাকে স্কোয়ার করেন, কিন্তু এটা কিন্তু হবে না, এখানে আই এর ভ্যালুই কিন্তু -10। তো -10 স্কোয়ার করলে আলটিমেটলি মাইনাসটা কিন্তু চলে যাবে। এই জিনিসগুলো বলার অর্থ হচ্ছে যাতে আপনারা কেয়ারফুল থাকেন, যেহেতু আপনারা ফার্স্ট টাইম পরীক্ষা অ্যাপ্লাই করতে বসবেন, তো এই জিনিসগুলো ম্যাক্সিমাম মানুষের ভুল হয়ে যায়, কারণ অনেক প্রশ্ন অ্যান্সার করতে হয়। 6টা সেট কোশ্চেন অ্যান্সার করা ইজ নট আ ইজি টাস্ক, অনেক কঠিন। প্রত্যেক সেটের জন্য আধা ঘন্টা করে টাইম বরাদ্দ, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট খুব ভালো করে ইঞ্জিনিয়ারিং এ জানতে হয়, নইলে আপনি জানা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন না। 6 সেট কোশ্চেন অ্যান্সার করা কিন্তু চারটেখানে কথা না। আপনি যদি তাড়াতাড়ি না লিখতে পারেন, আপনি যদি টাইম ম্যানেজমেন্ট না করতে পারেন, 3 ঘন্টার পরীক্ষা হয়, প্রত্যেকটা সেটের জন্য 3 ঘন্টা, যেহেতু প্রত্যেকটা সেটের জন্য আধা ঘন্টা করে সময় পাওয়া যায়, মাত্র আধা ঘন্টা। প্রত্যেকটা সেটে 3 থেকে 4টা করে কোশ্চেন থাকে। তার মানে ধরেন এক এক টিচার যদি এক এক সেটে 3টা করেও কোশ্চেন দেয়, তাহলে 3 6 যত হয় 18টা কোশ্চেন অ্যান্সার করতে হবে পরীক্ষার দিন, ঠিক আছে? একটু তাড়াতাড়ি লিখার অভ্যাস করতে হবে, একটু টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। একটা কোশ্চেন অনেক ভালো করে লিখলাম আর একটা কোশ্চেন লিখলামই না, এতে কোনো ক্রেডিট নাই। আপনাকে সব লিখে আসতে হবে, তাইলে গিয়ে আপনি এ প্লাস পাবেন। একটা দুইটা ছাড়তে পারেন, কিন্তু একটা একদম মুখস্থ ঠোকস্থ করে একদম পুরাটা হুবহু লিখে দিলাম, আর আরেকটা একদম আমি লিখলামই না। এক একটা কোশ্চেনে এমনও থাকে 15 থাকে, অনেক টিচার এক একটা কোশ্চেনে 25 দেয়, আবার অনেকে পুরা কোশ্চেনেই একসাথে 35 দিয়ে দেয়। তো আপনার 35 মার্ক চলে গেলে আপনি যতই ভালো পরীক্ষা দেন, আপনার এ প্লাস আসার কথা না। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে যাতে আমি সবকিছু অ্যান্সার করতে পারি। হালকা পাতলা হইলেও চলবে, সবকিছু টাচ করে আসাটা খুব দরকার। কিছু ভালো অ্যান্সার করলাম, কিছু খারাপ অ্যান্সার করলাম, সমস্যা নাই, কিন্তু ওই একটা সেট ভালো অ্যান্সার করতে গিয়ে বাকি 4টা সেট আমি অনেক পচা অ্যান্সার করলাম, তাইলে আবার সমস্যা। প্রত্যেকটাই মিডিয়াম লেভেলে অ্যান্সার করতে হবে। আপনার 100 পেয়ে প্লাস পাওয়ার দরকার নেই, আপনি 80 পেয়ে প্লাস পাইলেই হবে। কেউ দেখতে যাবেন আপনি 80 পেয়ে প্লাস পাইছেন না 100 পেয়ে প্লাস পাইছেন, আপনার গ্রেড শিটে জাস্ট লেখা থাকবে এ প্লাস, কখনো নাম্বার লেখা থাকে না। আপনি কি 200 পেয়ে প্লাস পাইলেন না 100 পেয়ে প্লাস পাইলেন না 90 পেয়ে প্লাস পাইলেন। আমার 100 তে 100 দরকার নাই, তো আমি এটা কাকে দেখাবো? আমি তো আলটিমেটলি লাস্টে আমার সিজিপি আসবে, আমি 3 পয়েন্ট কত পাইছি ওটা আসবে, বা আমি যদি 4 আউট অফ 4 পাই ওটা আসবে। আমার দরকার গ্রেড, তো আমার পাইতে হবে 100 তে 80। এটা পাওয়ার জন্য যা করা লাগে, আমার 100 তে 100 পাওয়ার দরকার নেই। বলেন ম্যাম, আমাদের কি টার্ম ফাইনালে অল্টারনেটিভ থাকবে যে আমরা চুজ করতে পারবো? অল্টারনেটিভ থাকবে বলতে, সেকশন এ তে আপনাকে 4টা কোশ্চেন 4টা সেট দেওয়া থাকবে, 1 2 3 4। এটার মধ্যে 1 নাম্বার যে সেট ওটা কম্পালসারি, সবাইকে মাস্ট অ্যান্সার করতে হয়, কম্পালসারি। আর বাকি 3টা সেট থেকে 2টা সেট অ্যান্সার করতে হয়। সিমিলারলি ফর সেকশন বি, সেকশন বি তে থাকে হচ্ছে 5 6 7 8। এটা থেকে 5 নাম্বার কোশ্চেন থেকে কম্পালসারি, যেটা সবাইকে মাস্ট অ্যান্সার করতে হয়, আর বাকি 3টা থেকে অ্যান্সার করতে হয় 2 সেট। এইভাবে সেকশন এ থেকে 3 সেট আর সেকশন বি থেকে 3 সেট অ্যান্সার করতে হয়। তো আলটিমেটলি কম্পালসারি পার্ট যেহেতু অ্যান্সারই করতে হয়, তো যেটা সমস্যা হয় সিলেবাস ছেড়ে আসলে কম্পালসারি পার্টটা অ্যান্সার করা যায় না, কারণ কম্পালসারি পার্টে যে কোনো কিছু দিতে পারে টিচার। এটা এমন না যে আমি আপনাকে সিলেবাসের প্রথম অংশটাই শুধুমাত্র কম্পালসারি পার্ট দিবে, কোনো টিচার এটা আপনাকে নিশ্চয়তা দিতে পারবে না আমি কম্পালসারি পার্টে কি দিব। আর আলটিমেটলি টিচারের জন্য জানাও খুব কষ্টকর যে তার কোশ্চেন করা কোশ্চেন ওই রকমই আছে কিনা, কারণ কোশ্চেন মডারেশন হয়, বুয়েটের স্যাররা আসে, এই কোশ্চেন চেক হবে, ওই কোশ্চেন চেঞ্জ হবে, তারপরে কোশ্চেন সেটিং হবে। তো আলটিমেটলি কোশ্চেনের যে কি হবে এটা আপনাকে এক্সাক্ট কেউ বলতে পারবে না। পড়ানোর মধ্যে থেকেই আসবে, পড়ানোর বাইরে কিছু আসবে না, কিন্তু এক্সাক্ট আমি কোথায় কি বসাইছি এটা বলা খুব কঠিন, কারণ আলটিমেটলি মডারেশনে গিয়ে কোশ্চেন অনেক চেঞ্জ হয়ে যায়, কারণ বুয়েটের স্যাররা এসে এই কোশ্চেন গুলো মডারেশন করে। ঠিক আছে, তো পড়াশোনা একটু কঠিন ব্যাপার আসলে। আচ্ছা, সো 25 ডিভাইডেড বাই 3 টি টু দি পাওয়ার কিউব, আর এখানে হচ্ছে গিয়ে 100 যদি বের করেন তাহলে 4 - 3 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো, তারপর এটা আরএমএস ভ্যালু বের করবে। এখন কথা হচ্ছে অ্যাবজর্ব পাওয়ার বের করতে বলা হয়েছে রেজিস্টারের অ্যাক্রসে। সো আমরা পি ইজ ইকুয়াল টু, যদি আর দিয়ে আমাকে বের করতে হয় তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই আর, অথবা আমি আই স্কোয়ার আর করতে পারি, কারণ কোশ্চেন হচ্ছে আমার ওয়েভটা কি টাইপ ওয়েভ, আমার কি ভোল্টেজ ওয়েভ না কারেন্ট ওয়েভ, সেই অনুযায়ী আমি এই সূত্র ফেলতে পারবো। এটা হচ্ছে কারেন্ট ওয়েভ, সো দ্যাটস ওয়াই আমি আই স্কোয়ার আর লবে ফেলেই বের করতে পারবো। তো আই স্কোয়ার হচ্ছে 8.165। এখানে একটা কাজ আমি ভুল করছি, এটার পাশে অ্যাম্পিয়ার লিখে দিবেন, এটা অবশ্যই ইউনিট লিখতে হবে।
So absorbed power in this 2 ohm resistor is P is equal to I square R. I square হচ্ছে এই I RMS ভ্যালু যেটা, কারণ পাওয়ারের ক্ষেত্রে কিন্তু RMS ভ্যালু ইউজ হয়। সো I স্কয়ার আর দেওয়া আছে 2 ওহম। অবশ্যই যেটা অ্যাবজর্ব পাওয়ার অর্থাৎ রিয়েল পাওয়ার সবসময় ওয়াটে আসে, বা অ্যাক্টিভ পাওয়ার, রিয়েল পাওয়ার সবসময় ওয়াটেই আসবে। তো 133.3 ওয়াট। ঠিক আছে, এবার এগুলো আমি এখন মুখে মুখে আর অত বলবো না, এখন জাস্ট কোনো একটা কঠিন কিছু যদি আসে ওটা আমি আপনাদেরকে ডেসক্রাইব করবো। এগুলো সব ভেঙে ভেঙে করা আছে, এখন জাস্ট আপনাদেরকে মুখে মুখে জিজ্ঞাসা করবো, আপনারা একটু একটু বললেই হবে যারা বুঝতে পারতেছেন। তো এই ওয়েভের জন্য এটা ভোল্টেজ ওয়েভ, ফার্স্টে দেখে নিবেন ভোল্টেজ ওয়েভ নাকি। এটা ভোল্টেজ ওয়েভ, এর জন্য আরএমএস ভ্যালু বের করে তারপরে বলা হয়েছে ওই আগের ম্যাথটাই জাস্ট একটু চেঞ্জ করা হয়েছে, ম্যাথের শেপে একটু চেঞ্জ আনা হয়েছে, আর বলা হয়েছে যে এটা ভোল্টেজ ওয়েভ, এটা 2 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে যদি যায় তাহলে অ্যাবজর্ব পাওয়ার কত। তাহলে আমাকে এখন বলবেন আপনারা এটা টাইম পিরিয়ড কত, টাইম পিরিয়ড কত। এই ওয়েভের 5, কারণ কি, কারণ 5 সেকেন্ড পর এই ওয়েভটা আবার আগের মতো হয়ে গেছে, দেখেন তার মানে সেম সাইকেল আবার 5 সেকেন্ড পর রিপিট হচ্ছে। 0 থেকে 2 পর্যন্ত ওয়েভটা এমন ছিল, 2 থেকে 5 পর্যন্ত ওয়েভের ভ্যালু 0 ছিল, 5 থেকে 7 পর্যন্ত ওয়েভটা আবার আগের মতো হয়ে গেছে, 7 থেকে 10 পর্যন্ত ওয়েভটা আবার 0। তো এখন কথা হচ্ছে দ্যাট মিন্স 5 সেকেন্ড সময় পরে এই ওয়েভটা আবার তার আগের রূপ ধারণ করছে, সো দ্যাটস ওয়াই এর টাইম পিরিয়ড হচ্ছে 5। এটা বোঝা গেল, টাইম পিরিয়ড 5। এখন আমাকে বলেন যে এই 0 থেকে 2 পর্যন্ত সে একরকম দেখতে, আর 2 থেকে 5 পর্যন্ত সে একরকম দেখতে। এখন আমি জাস্ট মুখে মুখে বলে যাই, এগুলো আপনারা আলটিমেটলি আমার লেকচার গুলো দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন, ম্যাথস সব ম্যাথস, এখন আর কোনো ওই ইকুয়েশন টাইপ কিছু নাই কঠিন। তো এটা বোঝা যাচ্ছে এটা y is equal to mx, আর এখানে 2 থেকে 5 পর্যন্ত হচ্ছে 0, তার মানে আমার 0 থেকে t2 পর্যন্ত আমার যেই সূত্রে ফেলতে হবে সেটা হচ্ছে y is equal to mx সূত্রে ফেলতে হবে। তো এখানে y হচ্ছে গিয়ে আমার v, আর x হচ্ছে গিয়ে আমার t, m হচ্ছে গিয়ে আমার ডেল y ডিভাইডেড বাই ডেল t। ডেল y ডিভাইডেড বাই ডেল t যদি করি, এটা y2, এটা y1, আর এটা x1, আর এটা হচ্ছে x2। তো আমি যদি আলটিমেটলি করি 8 ডিভাইডেড বাই 2 আসে, আলটিমেটলি আসে হচ্ছে গিয়ে 40। সো v ইজ ইকুয়াল টু 40 হচ্ছে 0 থেকে 2 এর জন্য, আর 2 থেকে 5 এর জন্য হচ্ছে 0, ওখানে কোনো ভ্যালু নেই, তো 0। ওটা করলেও পারেন না করলেও পারেন। তো 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে 40, আর 2 থেকে 5 পর্যন্ত হচ্ছে 0। আমি এই ম্যাথের পাশে কিন্তু আর y is equal to mx লিখে করে দেইনি, বিকজ অফ আগের প্রত্যেকটা ম্যাথের পাশে y is equal to mx করে আমি দেখাই দিছি। তো এরপর এসে আপনার পেরে যাওয়ার কথা নিজে নিজে। এখন আমি জাস্ট এগুলোর ক্ষেত্রে আরএমএস ভ্যালু বের করব। এটা যেহেতু 0 ভ্যালু, এটার জন্য আপনারা আমি জাস্ট এখানে দেখাই দিছি যে 2 থেকে 5 এর জন্য 0 বসাতে হবে। এই পোর্শনটুকু পরীক্ষার দিন যদি কেউ না বসান এতে কোনো সমস্যা নেই, কারণ আমি জানি এই জিনিসটা আলটিমেটলি 0ই আসবে, সো এটা দেখানোরও কোনো মানে নেই। আমি জাস্ট এটা আপনাদের জন্য দেখাইছি যাতে বুঝতে পারেন। তো 0 থেকে 2 পর্যন্ত 40 করলে 4 কনস্ট্যান্ট, যেহেতু 4 4 16 হয়ে যাবে, বাইরে বের করে দিব, আর টি স্কয়ার আসবে, যেহেতু টি স্কয়ার কে করলে টি কিউব ডিভাইডেড বাই 3x টু দি পাওয়ার n + 1। সিমিলারলি আগের মতো, এগুলো আর আমি মুখে বলবো না, আমি একটু স্কিপ করতেছি, এইগুলো মুখে বলার কিছু নাই, সব ম্যাথ। আচ্ছা, এখন যেটা আমাকে পাওয়ার বের করতে বলছে, যেহেতু আমার ভোল্টেজ কার্ভ দেওয়া আছে, দ্যাটস ওয়াই কিন্তু v স্কয়ার ডিভাইডেড বাই r। যদি আমি আপনাকে কারেন্ট কার্ভ দেই তাহলে i স্কয়ার r, এই জিনিসগুলো খেয়াল রাখেন, ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখেন। p ইজ ইকুয়াল টু v স্কয়ার ডিভাইডেড বাই r, আর যদি i থাকে তাহলে p ইজ ইকুয়াল টু i স্কয়ার r। এর আগের ম্যাথে i ছিল, সো দ্যাটস ওয়াই আই হ্যাভ পুট i স্কয়ার r, বাট এই ম্যাথের জন্য আমার ভোল্টেজ হচ্ছে v, সো দ্যাটস ওয়াই আমি যে ইকুয়েশনটা ইউজ করতেছি সেটা হচ্ছে p ইজ ইকুয়াল টু v স্কয়ার বাই r। এরকম ছোট ছোট অনেক ম্যাথস আছে। আচ্ছা, এই ম্যাথসটা যেটা দেখেন, এই ম্যাথসটা আমি করে দেই নাই, বিকজ অফ এই ম্যাথসটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এটা আপনারা এই শুক্রবার সময় দিব না, শুক্রবার একটু কম হয়ে যায়, আপনারা আমাকে শনিবারে রাতের মধ্যে জমা দিবেন, আমি অ্যাসাইনমেন্টের টাইম স্লট শনিবার সন্ধ্যায় করে দিব। এই ম্যাথসটা আপনারা সলভ করবেন। আমি প্রক্রিয়াটা বলে দিচ্ছি, ম্যাথসের সলিউশন আমার কাছে করা আছে। ইন কেস যদি আপনাদের কারো কোনো কনফিউশন থাকে, মানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর আপনাদের যদি মনে হয় যে এই ম্যাথসটা আমার প্রোভাইড করা দরকার, তাহলে আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। এটা আমার কাছে সলিউশন করা আছে, আপনারা জাস্ট এটাকে করে দেখবেন এটার ভ্যালু কত আসে। এখন আমি আপনাদের জন্য একটু জিনিসটা সোজা করে দিচ্ছি। এটা 0 থেকে 1 পর্যন্ত এইরকম, 1 থেকে 3 পর্যন্ত আবার একই রকম, 3 থেকে 4 পর্যন্ত আবার নিচের দিকে নেমে গেছে, আর 4 থেকে 5 পর্যন্ত অর্থাৎ 6 পর্যন্ত সে হচ্ছে আরেক রকম। এই টোটাল ওয়েভটার জন্য তার টাইম পিরিয়ড হচ্ছে 6 সেকেন্ড। সবাই শুনেন,
এই টোটাল ওয়েভের জন্য তার টাইম পিরিয়ড হচ্ছে 6 সেকেন্ড, কারণ হচ্ছে 6 সেকেন্ড পর সে সেম জিনিসটাকে আবার রিপিট করতেছে, তাই না? তার মানে এর টোটাল টাইম পিরিয়ড হচ্ছে 6 সেকেন্ড। আপনারা এটার 4টা জিনিস বের হবে আসলে, 0 থেকে টি থেকে 1 পর্যন্ত এমএক্স সূত্রে ফেলাবেন, 0 থেকে 1 পর্যন্ত এটা এইটুকু এমএক্স সূত্রে যাবে, y ইজ ইকুয়াল টু mx। 1 থেকে 3 পর্যন্ত এটার ভ্যালুটা দেখেন 5 কনস্ট্যান্ট, তো 1 থেকে 3 পর্যন্ত এটার ভ্যালু হবে 5 কনস্ট্যান্ট। 3 থেকে 4 পর্যন্ত এটার ভ্যালু হবে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, কারণ এটা কতটুকুতে গিয়ে কর্তন করতেছে এটা আপনাকে বের করতে হবে, এটা কতটুকুকে গিয়ে y এক্সিস কে কর্তন করতেছে এটা আপনাকে বের করতে হবে, y ইজ ইকুয়াল টু mx প্লাস c। আর এই 4 থেকে 6 পর্যন্ত এটার ভ্যালু হচ্ছে 0। তো এই হচ্ছে আপনাদের কন্ডিশন, আমি কন্ডিশন গুলো বলেই দিলাম, এখন বাকি কাজ আপনারা করবেন। এই ওয়েভটার জন্য আরএমএস ভ্যালু বের করতে হবে, এটাকে বের করে আপনারা শনিবারে সাবমিট করবেন আপনাদের গুগল ক্লাসরুমে। তারপরে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবো আপনাদের কোনো কত? ম্যাম নেক্সট উইকে আমাদের অনেক মানে চাপ, অনেক প্রেসার বেড়ে যাবে ম্যাম, এই ডিউরেশন টাইমটা যদি একটু বাড়িয়ে দেওয়া যেত। ঠিক আছে, মঙ্গলবার পর্যন্ত জমা দেন, বুধবার থেকে আমার ক্লাস, মঙ্গলবার রাত পর্যন্ত জমা দেন, ঠিক আছে? মঙ্গলবার রাত পর্যন্ত ডিউরেশন, মঙ্গলবার রাত ম্যাম আমাদের নেক্সট উইকে 5টা এক্সাম 5 দিনে থাকবে। এমআইএসটি তে 5টা না, এক এক দিনেও 2টা 3টা এক্সাম থাকবে। সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের 2 বছর ধরে এমআইএসটি তে এই সিস্টেম চলতেছে যে আপনাদেরকে রবিবারে এক পরীক্ষা, মঙ্গলবারে এক পরীক্ষা, বৃহস্পতিবারে এক সিটি পরীক্ষা, এইভাবে সিটি পরীক্ষা দেওয়া হয়। আপনারা যদি কেউ ইনশাল্লাহ বুয়েটে চান্স পান, আপনি জানবেনও না আপনার কালকে পরীক্ষা আছে না তার পরের দিন পরীক্ষা আছে। এরকম করে সিটি রুটিন এই পৃথিবীতে কোনো স্কুল কলেজেও দেওয়া হয় কিনা আমার সন্দেহ আছে, আপনারা তো স্কুল কলেজে পড়ছেন। এরকম কি বছরের শুরুতে আপনাকে একটা শিডিউল করে দেওয়া হইতো কোন দিন কি পরীক্ষা থাকবে? হয় কি? হয় না। আমরা যখন এমএসসি তে পড়াশোনা করছি আমাদেরকে এরকম কোনো সিটি রুটিন দেয় নাই কোনোদিন, এই জীবনে কোনোদিন জানতাম না কি পরীক্ষা হবে না পরীক্ষা হবে। আজকে টিচার বলতো আপনাদের কালকে পরীক্ষা, আমরা আজকে পড়াশোনা শুরু করতাম। কিন্তু আপনারা 2 বছর আগে মানে একদম 3rd উইক থেকে মনে হয় জানেন আপনাদের পরপর কি পরীক্ষা, মানে শুক্র শনিবারে আপনারা পড়ার সময় পান যে আমি জানি পরের সপ্তাহে কি পরীক্ষা। আমাদের এমন হয়েছে যে আমরা একদিনে পরীক্ষা দিতে বসছি, ওদিনে আমাদের কুইজ, ওদিন আমাদের একটা ল্যাব টেস্ট, ওদিন আমাদের 2-3টা ল্যাবের ল্যাব টেস্ট পড়ে গেছে। টিচাররা কেউ কারোর সাথে যেহেতু যোগাযোগ করেন না আগের মতো, মানে এখন যেরকম আমরা কনসিডার করি যে আচ্ছা স্টুডেন্ট আমাকে বলে মিস আমার এই দিনে এই পরীক্ষা আছে আমাকে আর কিছু দিয়েন না, আমরা কনসিডার করি বিকজ অফ ঠিক আছে আপনাদের রেজাল্ট ভালো হোক। আমাদের সময় আমরা কোনো টিচারকে কখনো বলি নাই যে মিস আমাদের কালকে একদিনে 3টা পরীক্ষা। আপনাদের কিন্তু এই অভিজ্ঞতা এমআরসিতে হবে না যে একদিনে 2-3টা পরীক্ষা পড়বে, আপনারা এক এক দিনে এক একটা করে পরীক্ষা দিবেন। এটাও যদি আপনারা হ্যান্ডেল করতে না পারেন তাহলে ইঞ্জিনিয়ারিং পড়ার দরকার নাই, অন্য কিছু পড়েন। আর তাহলে বুয়েটে যাইয়েনই না, আমার এটাই কথা, বুয়েটে তাহলে যাইয়েন না। বুয়েটে গেলে আপনাকে কেউ সিটি পরীক্ষার কোনো শিডিউল দিবে না। আপনারা যে এত দাবি করেন এমআরএসটি থেকে বুয়েটের জন্য যাবো মিস, বুয়েটের জন্য করতে হবে, স্বপ্ন ওখানে যাওয়ার, ওখানে যেয়ে তাইলে তো এই কথা বলতে পারবেন না কাউকে, ওখানে তো সিটি রুটিন দিবে না। বুয়েটের পরীক্ষা মনে হয় আর হবে না। ওটা তো হবে অবশ্যই, ওটা এই বছর হইলেও হবে পরের বছর হইলেও হবে, ওই বুয়েটের পরীক্ষা হবে। কিন্তু আমার কথা হচ্ছে এখনকার অবস্থা নিয়ে আপনাকে আপনি যেহেতু বলছেন আপনারা যে শনিবারে আপনাদের প্রবলেম হচ্ছে, তাই আমি মঙ্গলবারে বাড়াই দিছি ওটা। এটা পর্যন্ত যারা সাবমিট করতে পারেন করেন, যারা সাবমিট করতে পারবেন না দরকার নেই। আপনি যদি প্রেশার নিতে না পারেন প্রেশার নিবেন না, এটা তো আপনার উপর। কিন্তু ইঞ্জিনিয়ারিং করতে হলে কিছু প্রেশার আপনাকে নিতেই হবে। ইঞ্জিনিয়ারিং এত সহজ না, আপনি এটা যেখানেই পড়তে চান এখানে পড়তে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। বুয়েটেও পড়তে হবে, এটারও কোনো বাধ্যবাধকতা নেই। যেখানে পড়তে যান ইঞ্জিনিয়ারিং অনেক কঠিন, এটা আপনি প্রাইভেটে পড়তে গেলেও। তাও ভালো যে বুয়েট আর এমআইএসটি হচ্ছে ক্রেডিটেড, ক্রেডিটেড আর নন ক্রেডিটেড এর মধ্যে কিন্তু তফাৎ আছে। ক্রেডিট মানে হচ্ছে আমি আপনাকে ফিক্সড করে সাবজেক্ট পড়াচ্ছি, 5টা আপনাকে এই টার্মে শেষ করতেই হবে। বাট প্রাইভেটে কিন্তু কোনো ক্রেডিটেড সাবজেক্ট থাকে না, আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করতে পারেন, ওদের নন ক্রেডিট, মানে ওরা চুজ করতে পারে ওরা কোন সাবজেক্ট পড়বে। ওটা আরো ভয়াবহ, কারণ ওদেরকে নিজেদেরকে ক্রেডিট মিলাইতে হয়। আমি কোন ওদের ধরেন এক টার্মে বলে দেয় যে তোমরা 19 ক্রেডিট কমপ্লিট করবে এই টার্মে,
ওরা বসে বসে সাবজেক্ট চুজ করে ওরা কিভাবে এই 19 ক্রেডিট মিলাবে, তাও আবার ওই সাবজেক্ট গুলো তো ফার্স্টে অফার করতে হবে, তারপরে সেই না তারা 19 ক্রেডিট মিলাইতে পারবে। বাট আমরা আপনাদেরকে বলেই দেই যে এই টার্মে এই 5টা সাবজেক্ট আছে, পড়ো, আপনারা ওই 5টা সাবজেক্টই সবাই মিলে পড়েন। এই কারণে কিন্তু আপনারা 4 বছর একসাথে থাকেন। প্রাইভেটে কেউ 4 বছর একসাথে থাকে না, ওরা কিন্তু সিনিয়র জুনিয়র ক্লাস করে। আপনাদের কোনো ফ্রেন্ড যদি প্রাইভেটে পড়ে থাকে বা কোনো কাজিনরা যদি পড়ে থাকে জিজ্ঞাসা করতে পারেন, ওদের কোনো ওই নেই যে আমি 4 বছর এই একই গ্রুপের সাথে পড়বো। আপনারা যেমন 4 বছর এরাই মিলেমিশে পড়বেন, যদি থাকেন এরাই একসাথে থাকবেন। প্রাইভেটে এরকম একসাথে থাকার কোনো গ্রুপ নেই, ঠিক আছে? তো নেক্সট উইক মঙ্গলবার রাত 12টা পর্যন্ত টাইম থাকবে। এর মধ্যে এই একটা ম্যাথ যারা জমা দিতে পারেন, ইচ্ছা আপনার পারেন, আর যারা জমা দিতে না পারেন তাতেও আমার কোনো সমস্যা নেই। এটা আপনার ব্যাপার, আপনি কোনটা জমা দিবেন কোনটা জমা দিবেন না, কোন সিটি দিবেন কোন সিটি দিবেন না। আচ্ছা, এটাতে হচ্ছে এভারেজ আর আরএমএস ভ্যালু বের করতে বলা হয়েছে। এই ম্যাথস গুলো হচ্ছে থেরেজার ম্যাথস গুলা বেসিক্যালি একটু ইজি টাইপের। আমি জাস্ট কয়েকটা দেখাই দিছি জাস্ট আপনাদের যাতে আইডিয়া হয়। এটা 0 থেকে 0.1 পর্যন্ত কনস্ট্যান্ট 20 ভোল্ট, আর 0.1 থেকে 3.3 পর্যন্ত এর ভ্যালু হচ্ছে 0। এর টোটাল টাইম পিরিয়ড হবে হচ্ছে গিয়ে 0.3 সেকেন্ড, বিকজ অফ 0.3 এর পর সে সেম জিনিসটাকে আবার রিপিট করতেছে। এই ওয়েভটাকেই দেখেন আবার এখানে দেখা যাচ্ছে, দ্যাটস ওয়াই এর টাইম পিরিয়ড হচ্ছে 0.3 সেকেন্ড পর্যন্ত। 0.3 সেকেন্ডের পরে সে 0 হয়ে যাবে, মানে 0.3 সেকেন্ডের পরে সে সেম জিনিসটাকে আবার রিপিট করতেছে। তো 0.1 থেকে 0.3 হচ্ছে 0, আর 0 থেকে 0.1 হচ্ছে 24। এই ম্যাথস গুলো অনেক সোজা, থেরেজার করে দেওয়া আছে সেম। এই ম্যাথসটা একটু দেখেন, এই ম্যাথসে যেটা হবে এটা টাইম পিরিয়ড হচ্ছে দেওয়াই আছে এখানে টি পর্যন্ত, এই যে, কারণ এই টি টাইমের পরে সেম সাইকেলটাকে সে আবার রিপিট করে যাচ্ছে। এটা টোয়াইস টি, তারপর থ্রাইস টি, তারপর 40, এভাবে সে রিপিট করে যাবে। কিন্তু এই ইকুয়েশনটা কিন্তু 0 থেকে শুরু হয় নাই, অর্থাৎ এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এই সিটা হচ্ছে সে y কে কত পয়েন্টে কর্তন করছে, তার মানে এখানে c এর ভ্যালু দেখাই যাচ্ছে 10, কারণ সে y এক্সিস কে 10 ভ্যালুতে কেটে দিছে, আর তার হাইয়েস্ট অ্যামপ্লিটিউড হচ্ছে 20। তো এই জিনিসটা যেভাবে হবে সেটা হচ্ছে 0 থেকে t পর্যন্ত y1, এটা হচ্ছে y2, ঠিক আছে? তো আলটিমেটলি আসবে হচ্ছে 10 ডিভাইডেড বাই টি প্লাস 10, কারণ c এখানে y এক্সিস এ কততে কর্তন করছে, 10 ভ্যালুতে কর্তন করছে। সো দ্যাটস ওয়াই y ইজ ইকুয়াল টু mx প্লাস c। জাস্ট এটার এভারেজ ভ্যালু, এটা হচ্ছে কি আমাদের ওয়েভ ফর্ম, এটার এভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু বের করতে বলা হইলো। আমি আপনাদেরকে যেই ম্যাথটা দেখাতে চাচ্ছি আমি ওটার কাছে আপনাদেরকে অ্যাকচুয়ালি নিয়ে যেতে চাচ্ছি, কারণ এগুলো একদম সেম জিনিস, এখন আপনারা এগুলো বুঝতে পারবেন। আর প্রত্যেকটা ম্যাথ একদম পুরোপুরি ভাবে সলভ করে দেওয়া আছে, কোনো কিছু আপনাদের নিজেদের সলভ করতে হবে না। এই জায়গায় যদি খেয়াল করেন, আমরা একটা ওয়েভ অলরেডি এরকম দেখছি, আপনাদের যদি মনে থাকে একজন সলভ করে দিচ্ছিল আপনাদেরকে যে এরকম এরকম, ওই ওয়েভটারই জাস্ট উল্টাটা। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এটাকে কিন্তু আবার মনে করেন না y ইজ ইকুয়াল টু mx, এটা কিন্তু mx প্লাস c, কারণ সে অবশ্যই y এক্সিস কে একটা বিন্দুতে কর্তন করছে। এখানে mx প্লাস c বসাতে পারবে না, কারণ এই কিন্তু 0 তে কাটে নাই y কে, সে y কে কিন্তু 0 তে কাটে নাই, 0 তে কাটলে এখানে থাকতো। সে y কে কততে কাটছে এটা আপনাদেরকে বের করতে হবে। তো দ্যাটস ওয়াই এটাও করে দেওয়া আছে। 0 থেকে 1 পর্যন্ত কনস্ট্যান্ট ভ্যালু 4, আর 1 থেকে 2 পর্যন্ত হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এটা হবে তখন x1, এটা হবে তখন x2, এটা হবে y1, এটা হবে y2, ঠিক আছে? এইভাবে y ইজ ইকুয়াল টু mx প্লাস c বসায় তারপর আপনারা একটু দেখেন এটা বের করতে পারেন নাকি। কারো কোনো জায়গায় কোনো প্রবলেম হলে আপনারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি সবার সামনে বলতে অনেকেরই আছে একটু শাই ফিল হয়, যদি কোনো কারণে প্রবলেম হয় আপনাদের এই ধরনের কোনো কিছু বের করতে, ওটা আপনারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন যে মিস এই জায়গাটা বের করতে পারছি না, আপনি যদি একটু আমাকে বুঝাই দেন, তাহলে আমি এটা যেটা করব যে আমি এই অংশটুকু হাতে ভাঙায় করে আপনাকে ছবি তুলে মেসেঞ্জারে পাঠাই দিই। আচ্ছা, তো এই ভ্যালুগুলোর জন্য এভারেজ আর আরএমএস বের করা হয়েছে, এগুলো এখন বুঝবেন, এগুলো আমি আর দেখাই সময় নষ্ট করতে চাচ্ছি না। এটা হচ্ছে দুইটা ইকুয়েশনে ভাগ করতে হবে। যদি খেয়াল করেন এর টাইম পিরিয়ড অবশ্যই এইটুকু পর্যন্ত আসবে, কারণ এই সময়ের পর সেম জিনিস আবার রিপিট হচ্ছে। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, 0 থেকে 1 পর্যন্ত সে y ইজ ইকুয়াল টু mx, আর এখানে 1 থেকে 2 পর্যন্ত সে হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। ওটাই আমি করছি, দেখেন এইখানে লেকচারটা আর নাই, লেকচার করে চলে যাই। আজকে আমি এই সবগুলো আপনাদেরকে 4টা লেকচার আপলোড করে দিই। ও এটা এখানে করা নাই,
আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনাদেরকে করে নেক্সট ক্লাসে দিয়ে দিব। এটার মেবি এই অংশটুকু কেটে গেছে, নিচে অংশটা করা ছিল, হয়তো ছবিটা উঠে নেই, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। তো এই পর্যন্ত ছিল বেসিক্যালি এই চ্যাপ্টারের ম্যাথ গুলা, মানে যেটা আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছিলাম এই চ্যাপ্টারের ম্যাথস গুলা। আর একটা টপিক যেটা আমি এই চ্যাপ্টারে আপনাদেরকে একটা কাকে বলে জাস্ট এই চ্যাপ্টারে পড়াতে চাচ্ছি, সেটা হচ্ছে পাওয়ার। বেসিক্যালি আমরা কি জানি, পাওয়ার, রিয়েল পাওয়ার হচ্ছে অ্যাকচুয়ালি কস থিটার উপাংশ। আপনাদের যদি মনে থাকে আমরা একটা পাওয়ার ট্রায়াঙ্গেল শিখছিলাম, যেটার এই পাশে হচ্ছে ভিআই কস থিটা নিছিলাম অর্থাৎ রিয়েল পাওয়ার, এই পাশে ভিআই সাইন থিটা নিছিলাম রিয়াক্টিভ পাওয়ার, যদি মনে থাকে। আর এই পাশে ছিল হচ্ছে এস, যেটা ছিল অ্যাপারেন্ট পাওয়ার ইজ ইকুয়াল টু, মানে অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি করি আলটিমেটলি এস ইজ ইকুয়াল টু ভিআই আসে, যেটাকে আমরা বলতাম হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। রিয়েল পাওয়ার ইজ ইকুয়াল টু পি অর্থাৎ বিআই কস থিটা, রিয়াক্টিভ পাওয়ার ইজ ইকুয়াল টু কিউ অর্থাৎ বিআই সাইন থিটা, আর এস ইজ ইকুয়াল টু হচ্ছে বিআই, যেখানে এই ভিএম আর এই আইএম এগুলো সবগুলোর যদি আমরা আরএমএস ভ্যালু নেই তাহলে ভিএম ডিভাইডেড বাই √2 আইএম ডিভাইডেড বাই √2 এইভাবে এই ভ্যালুগুলোকে নেওয়া হয়। অর্থাৎ আমরা যে রিয়েল পাওয়ার বা রিয়াক্টিভ পাওয়ার করি সেগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই আরএমএস ভ্যালুগুলা কনসিডার করি বের করার সময়। আমাদের টপিকের কনস্ট্যান্ট যে টপিকটা সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, এটা আপনারা আজকে নতুন শুনবেন এবং আপনারা পরবর্তীতে যে কোনো জায়গায় যখন ভাইবা দিতে যাবেন এই পাওয়ার ফ্যাক্টর জিনিসটা আপনাকে জিজ্ঞাসা করবে, অনেক মানুষ জিজ্ঞাসা করবে। এই পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি? আমরা জানি পি ইজ ইকুয়াল টু বিআই কস থিটা, বিআই কস থিটা, এখানে বি আরএমএস বলতে বুঝাইছে আমরা এখানে ভিএম আর আইএম যেটা ছিল তাদের আরএমএস ভ্যালু গুলা নিয়ে করতেছি, যেহেতু আমি পাওয়ার বের করতেছি এবং আরএমএস ভ্যালু পাওয়ারের ক্ষেত্রে ইউজড হয়। তো পি ইজ ইকুয়াল টু বিআই কস থিটা। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই কস থিটার ভ্যালুটা যদি কখনো 0 হয়ে যায় আমার পুরা পাওয়ার 0 হয়ে যাওয়ার কথা, আর আমার এই কস থিটার ভ্যালুটা যদি 1 হয় তাহলে পুরা পাওয়ার ম্যাক্সিমাম হওয়ার কথা। তো বেসিক্যালি আমি যদি বলি এভরিথিং ইজ ডিপেন্ডস অন দিস ভ্যালু অফ কস থিটা, এই কস থিটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, যেটার উপরে অ্যাকচুয়ালি এই পাওয়ারটা ডিপেন্ডেন্ট। আমি আবার বলি, আমরা পি ইজ ইকুয়াল টু কি জানি, বিআই কস থিটা। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমার বি আর আই এর ভ্যালু যাই হোক না কেন, কমপ্লিট কস থিটার ভ্যালু যদি কখনো 0 হয়ে যায় তাহলে আমার পাওয়ার 0। আপনি বি আর আই যতই আমাকে পাঠান, আপনার যদি বি আর আই এর অ্যাঙ্গেল, এই থিটাটা কার অ্যাঙ্গেল বলেন তো? একজন আমাকে বলেন, এই যে আমি বিআই কস থিটা লিখি এই থিটাটা কার অ্যাঙ্গেল বলেন তো? কস থিটা, থিটাটা কার অ্যাঙ্গেল? 10 না হুম 10 10 কি আবার? থিটাটা কার অ্যাঙ্গেল? গুড, থিটাটা ভি আর আই এর অ্যাঙ্গেল, তার মানে জেড এর অ্যাঙ্গেল। সিম্পলি যদি কনসিডার করেন তাহলে থিটা কিন্তু সবসময় জেড এর অ্যাঙ্গেল, কারণ জেড কার অ্যাঙ্গেল প্রেজেন্ট করে বলেন তো? ভি আর আই এর মধ্যে যে অ্যাঙ্গেল, কারণ বিএম ডিভাইডেড বাই আইএম অ্যাঙ্গেল থাকে থিটা, এরকম না? জেডটা বিএম ডিভাইডেড বাই আইএম অ্যাঙ্গেল থাকে থিটা। সো জেডটা বেসিক্যালি যেই থিটাটা রিপ্রেজেন্ট করে সেটাই কিন্তু এই থিটা, মানে ভি আর আই এর অ্যাঙ্গেল। অর্থাৎ আপনি ভি আর আই এর অ্যাম্পলিটিউড যতই বেশি পাঠান না কেন, যদি কোনো কারণে ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু এই পুরা পাওয়ার 0 হয়ে যাবে। আর যদি ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে পুরা পাওয়ারটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ কারণ cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তো আলটিমেটলি আমি ভোল্টেজ আর কারেন্ট যাই পাঠাই না কেন পুরা সিস্টেম ডিপেন্ড করতেছে cos থিটার উপরে। দ্যাটস ওয়াই cos থিটাকে বলা হয় কি? cos থিটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। সো পাওয়ার ফ্যাক্টরকে যেভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে পিএফ, পি ডট এফ, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু cos থিটা। পিওরলি রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আপনাদের যদি মনে থাকে, আমরা যখন শুধুমাত্র একটা রেজিস্টিভ লোড নিয়ে কাজ করতাম বি আর আই এর মধ্যে কিন্তু কোনো অ্যাঙ্গেল ছিল না, যদি আপনাদের মনে থাকে তারা ইন ফেজে ছিল, অর্থাৎ তাদের মধ্যে থিটা নাই, কোনো থিটা নাই। তার মানে তখন পাওয়ার ফ্যাক্টর ম্যাক্সিমাম, অর্থাৎ ডেলিভার পাওয়ার হচ্ছে ম্যাক্সিমাম। আর যখন আমার পিওরলি ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ লোড থাকতো, আপনাদের যদি মনে থাকে ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ লোডের ভোল্টেজ কারেন্ট বিএল এর ক্ষেত্রে, মানে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্টকে 90 ডিগ্রি লিড করে আর ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্টকে 90 ডিগ্রি ল্যাগ করে, এরকম একটা রিলেশন ছিল। তো যেহেতু তাদের ভোল্টেজ আর কারেন্টের মধ্যে 90 ডিগ্রি করে সম্পর্ক থাকে, দ্যাটস ওয়াই কজ এর ভ্যালু হয়ে যায় 0, অর্থাৎ এই ক্ষেত্রে পাওয়ার হচ্ছে মিনিমাম। রেজিস্টিভ লোডের ক্ষেত্রে পাওয়ার হচ্ছে ম্যাক্সিমাম আর ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে পাওয়ার হচ্ছে মিনিমাম। এখন কথা হচ্ছে যেই সকল ক্ষেত্রে আমার আরএলসি থাকে,
ওই সময় এই cos থিটার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে, কারণ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে ভ্যারি করে। এক্স্যাক্টলি 90 ডিগ্রি কখনো হয়ে যাবে না, আবার কমপ্লিটলি 0 কখনো হবে না, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সেই এই cos থিটার ভ্যালুটা ভ্যারি করতে থাকে। সো দ্যাটস ওয়াই পাওয়ার ফ্যাক্টর যেটা হয় যে 0.99 বা 0.98 বা 0.6 বা 0.7 এরকম আসে, এক্স্যাক্টলি 1 আসে না। যদি সার্কিটটা পিওরলি রেজিস্টিভ হয়, অর্থাৎ মোর রেজিস্টিভ হয়, তাহলে পাওয়ার ফ্যাক্টর 0 দিকে ট্রান্সফার হতে থাকে। যদি সার্কিটটা মোর রিঅ্যাক্টিভ হয়, অর্থাৎ ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ বিহেভিয়ার বেশি শো করে, তখন পাওয়ার ফ্যাক্টরটা ধরেন 0.7 বা 0.8 এরকম টাইপের আসতে থাকে। এইভাবে পাওয়ার ফ্যাক্টর ভ্যারি করে। তো সার্কিটের জন্য বা এসি লোডের জন্য পাওয়ার ফ্যাক্টর অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং আমাদেরকে যখন বাসা বাড়িতে পাঠানো হয়, তখন সিস্টেমটাকে এমন ভাবেই পাঠানো হয় যাতে পাওয়ার ফ্যাক্টর ক্লোজ টু ইউনিটি রাখা যায়। কখনো এক্স্যাক্টলি ইউনিটি করা যায় না, বাট লোড গুলাকে এমন ভাবে ভ্যারি করা হয় যাতে পাওয়ার ফ্যাক্টরকে ক্লোজ টু ইউনিটি রাখা হয়। আমাদের 2-3টা লেকচারের পরেই আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন। যখন ওই কথাটা পড়বো তখন আপনারা আরো মোর ক্লিয়ার হবেন যে আমরা বাস্তবিক অর্থে এই পাওয়ার ফ্যাক্টরটাকে কিভাবে ইউজ করতেছি। মানে যখন জেনারেশন থেকে আমাদের বাসায় পাঠানো হচ্ছে এই পাওয়ারটা, তখন কিভাবে এই অ্যাঙ্গেলটাকে 0-র কাছাকাছি মানে কিভাবে এই অ্যাঙ্গেলটাকে সবসময় ইউনিটিতে আনা হচ্ছে। cos থিটার ভ্যালু নেয়ার টু ইউনিটি রাখতে চায় সবসময়, যাতে ম্যাক্সিমাম পাওয়ার আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? নলে আমাদের প্রচুর পরিমাণে বিলও আসে। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে, এই যে পাওয়ার ফ্যাক্টরটা, ওটার সাথে 2টা ওয়ার্ড ইউজ হয়, একটা হচ্ছে লিডিং আর একটা হচ্ছে ল্যাগিং। মানে পাওয়ার ফ্যাক্টরের যে ভ্যালুটা আসে ওটার পাশে সবসময় লিড অথবা ল্যাগ এই কথাটা লেখা থাকে। এখন কথা হচ্ছে এই কথাটা কেন লেখা থাকে? কথাটা ডিপেন্ড করে কারেন্টের উপর। আমি আবার বলি, পাওয়ার ফ্যাক্টর লিড হবে না ল্যাগ হবে, এই কথাটা ডিপেন্ড করে কার উপরে? কারেন্টের উপরে। যদি কারেন্ট লিড হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর লিডিং, যদি কারেন্ট ল্যাগ হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। এখন আমাকে বলেন তো, রেজিস্টিভ লোডের ক্ষেত্রে কারেন্ট বা ভোল্টেজ কি কেউ লিড বা ল্যাগ হয়? রেজিস্টিভ লোডের ক্ষেত্রে না, হয় না। দ্যাটস ওয়াই রেজিস্টিভ লোডের ক্ষেত্রে বলা হয় পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, কোনো লিড ল্যাগ বলা হয় না। এখন বলেন তো, ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে কারেন্ট লিড করে না ল্যাগ করে? ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে লিড করে, লিড হ্যাঁ লিড করে, ভোল্টেজ লিড করে, লিড করে। আর ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কারেন্ট ল্যাগ করে। তো দ্যাটস ওয়াই এই কারেন্ট লিড হবে না ল্যাগ হবে, এটা কিন্তু ডিপেন্ড করে কারেন্টের উপরে। এই পাওয়ার ফ্যাক্টরটা লিড হবে না ল্যাগ হবে, এটা ডিপেন্ড করে কার উপরে? কারেন্টের উপরে। যদি কারেন্ট লিড করে পাওয়ার ফ্যাক্টর লিডিং, যদি কারেন্ট ল্যাগ করে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তো দ্যাটস ওয়াই ক্যাপাসিটিভ নেটওয়ার্কের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর লিডিং, আর ইন্ডাকটিভ নেটওয়ার্কের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। আর যদি কখনো RLC সার্কিট থাকে, দেন আমাদেরকে মেজার করে দেখতে হবে কারেন্ট ভোল্টেজকে লিড করতেছে না ল্যাগ করতেছে। যদি কারেন্ট ল্যাগ করে তাহলে আমি ল্যাগিং লিখবো, যদি কারেন্ট লিড করে তাহলে আমি লিডিং লিখবো। বেসিক কথা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের লিড বা ল্যাগ ইজ ডিপেন্ডস অন দি কারেন্ট। ইফ কারেন্ট ইজ লিডিং দেন পাওয়ার ফ্যাক্টর উইল লিড, ইফ কারেন্ট ইজ ল্যাগিং দেন পাওয়ার ফ্যাক্টর উইল ল্যাগ। আচ্ছা, আমার মনে হয় আজকে আপনাদের এই পর্যন্ত থাকুক, কারণ যেহেতু এই টপিকের উপর আপনাদের সিটি হবে। এর পরের যে ম্যাথটা, ওটা অ্যাকচুয়ালি নতুন একটা চ্যাপ্টার শুরু করার আহ্বান আর কি। এই ম্যাথটা দিয়ে আমরা পরবর্তী চ্যাপ্টারের দিকে শিফট হয়ে যাব। তো দ্যাটস ওয়াই পরবর্তী চ্যাপ্টারের গুরুত্বটা ওটা বোঝানোর জন্যই এই ম্যাথটা। সো এটা আমরা আজকে থামি। আপনাদের আজকে বেসিক আমার মনে হয় এই পর্যন্তই থাকুক, যেহেতু আমরা কোনো ব্রেক নেই। এই পর্যন্ত থাক, এই পর্যন্তই কিন্তু আপনাদের সিটি পরীক্ষা আপ টু দিস পাওয়ার ফ্যাক্টর। এই নিচের প্রবলেমটা আর করবেন না, এই পাওয়ার ফ্যাক্টর পর্যন্ত, এই পাওয়ার ফ্যাক্টর পর্যন্ত হচ্ছে আপনাদের সিটি পরীক্ষা। ম্যাম কোয়েশ্চেন কয়টা থাকবে? এগুলো এখনো আমি ডিসাইড করি নাই। ও যেদিন কোশ্চেন করতে বসবো ওদিন মনে যা চাবে তাই আপনাদের কোশ্চেন, এখনো ওগুলো ডিসাইড করে নিয়ে আসে না। 20 মার্কে পরীক্ষা হবে এটা শিওর। ম্যাম টাইম কোশ্চেন কয়টা থাকবে ওটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে। আমি কোশ্চেন যদি লেন্দি করি তাহলে আমি টাইম 45 মিনিট থেকে 50 মিনিট দিব। যদি কোশ্চেন অনেক ইজি করি, হয়তো ট্রিকি হবে ইজি হবে এরকম টাইপের যদি কোশ্চেন হয় তাহলে আমি 30 থেকে 35 মিনিট দিব। কোশ্চেনের লেন্থের উপরে ডিপেন্ড